তোর সাহস তো কম না, তুই আমার ছেলেকে গুলি করিস। কাছে আসবেন না। এখন এই ছেলেকে আমরা পুলিশ স্টেশনে নিয়ে যাব। আপনি আপাতত আপনার ছেলেকে হসপিটালে নিয়ে যান। এইদিকে রাজীব তার ছেলেকে হাসপাতালে নিয়ে যেতে থাকে। এইদিকে অভি আর ওর বাবা তো অবাক হয়ে তাকিয়ে আছে, কেননা আকাশ যে এরকম একটা কাজ করতে পারে তা ওনারা কেউ বুঝতেই পারেননি। আমি ওনাকে পুলিশ স্টেশনে নিয়ে যাচ্ছি। আপনাদের কোনো কিছু বলার থাকলে আমাকে ওখানে এসে বলবেন। এইদিকে এরা ছুটে এসে পুলিশ অফিসারের সামনে এসে দাঁড়ায়। আপনি কি এভাবে সামনে এসে দাঁড়ালেন কেন? ওকে কি ছেড়ে দেওয়া যায় না? দেখুন, উনি রাজীব চৌধুরীর ছেলের ওপর গুলি করেছে। আপনি বুঝতে পারছেন কি, আমি যদি ওনাকে এই মুহূর্তে থানায় নিয়ে না যাই তাহলে ওনার সিকিউরিটি আর লোকেরা ওনাকে মেরে ফেলবে। কিন্তু থানায় তো আপনারাও কম করবেন না। কথা দিচ্ছি, আমরা ওনার শরীরে কোনো আঘাত করব না, শুধু ওনাকে বাঁচানোর জন্যই আমরা থানায় নিচ্ছি। আর ওখানে একদিন রেখে আমরা কোর্টে ওনাকে চালান করে দেব। তুমি ভেবো না আকাশ, আমি তোমার জন্য উকিল ঠিক করবো। উকিল ঠিক করতে হবে না। আমি যে নাম্বারটা দিয়েছি তুমি সেই নাম্বারে যোগাযোগ করো, তাহলেই হবে। কিন্তু ওই নাম্বারটা কার? তুমি যোগাযোগ করো, বাকিটা ওরাই সামলে নিবে। এইদিকে অফিসার আকাশকে নিয়ে চলে যায়। এইদিকে অভি আর জাফর চৌধুরী ওখান থেকে চলে যায়। এইদিকে ভার্সিটিতে শুধু রিয়া আর রিমু থেকে যায়। আকাশ সেটা কি করলো? কি দরকার ছিল গুলি করার? ইরার ব্যাপারে এইসব শোনার পরে হয়তো নিজেকে আর ধরে রাখতে পারেনি, সেজন্য গুলি করে দেয়। তার মানে তুই কি বলতে চাইছিস ইরাকে আকাশ অনেক ভালোবাসে? যদি ভালোই না বাসতো তাহলে এরকম একটা কাজ কখনো করতো না। এইদিকে আকাশের মোবাইলটা বের করে, তারপর ওর কথা মতো একটা নাম্বার ছিল, ওই নাম্বারে কল দেয়। কল দেওয়ার 15 সেকেন্ড পরেই কেউ একজন কল রিসিভ করে। হ্যালো স্যার, কেমন আছেন? আমি আপনার স্যার নই। তাহলে কি আপনি? যে আমি ইরা বলছি। তা তো বুঝলাম, কিন্তু স্যারের মোবাইল আপনার কাছে কি করে এলো? আসলে হয়েছে কি, আপনি নির্দ্বিধায় বলতে পারেন। এরপর ইরা সবটা ওদের বলে। ওরা সবটা শুনে কোন পুলিশ স্টেশনে নিয়ে গেছে? এরপর ইরা বাকি ডিটেলস বলতে থাকে। সবটা শোনার পরে আপনি চিন্তা করবেন না, আপনি বাসায় যান, 10 মিনিটের মধ্যে আমরা স্যারকে পুলিশ স্টেশন থেকে ছাড়িয়ে নিয়ে আপনার বাসায় যেতে বলবো। ওর কিছু হবে না তো? চিন্তা করবেন না, আমরা ওনার কিছুই হতে দেব না। এরপর ইরা বাসায় তো চলে যায়। এই দিকে কিছু লোক সরাসরি কল দেয় ওই দেশের প্রেসিডেন্টের কাছে, ওনাকে সবটা জানায়। তারপর উনি কল দেয় সরাসরি পুলিশ কমিশনারের কাছে। উনি আবার ওই থানায় কল দিয়ে আকাশকে ছেড়ে দেওয়ার জন্য বলে। কিন্তু স্যার, ওনাকে ছেড়ে দিলে তো ওনার প্রাণ চলে যেতে পারে। কথাটা বলা শেষ হতেই কল কেটে দেয়। পুলিশ অফিসারের কিছু করার ছিল না, সেজন্য উনি আকাশকে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার সময় সাবধানে থাকবেন। রাজীবের লোকেরা কিন্তু মনে হয় থানার বাহিরেই আছে, যে কোনো মুহূর্তে আপনার ওপর হামলা করে বসতে পারে। তবে ওরা পারবে না। 2 মিনিট অপেক্ষা করেন, তাহলে বুঝতে পারবেন। 2 মিনিট সময় না করতেই 3টা হেলিকপ্টার আসে এখানে। ওখান থেকে 20 জনের মতো সিকিউরিটি নেমে আকাশকে নিয়ে যেতে চাইবে। তখনই আপনাকে একটা কথা বলতে ভুলে গেছি। কি কথা? একটা মেয়ে আপনার কথা বলেছিল, সম্ভব আপনার কিছু হয়। হুম, কিন্তু কেন বলেন তো? আসলে আপনি নাকি যে ওনার মতো মেয়ে পেয়েছেন। আচ্ছা, চলি তাহলে। এরপর ওখান থেকে বের হয়ে হেলিকপ্টারে বসে তারপর একটা জায়গায় নেমে যায়। ওখান থেকে চলে আসে ইরাদের বাসায়। ওখানে এসে দেখে ইরা এখনো ও কান্না করতেছে, সেজন্য ওর সামনে দাঁড়িয়ে এই দেখো, চলে এসেছি আমি। আকাশের কথা শুনে ইরা পেছনে তাকায়। দেখা মাত্রই জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আরে, কান্না করছো কেন? দেখো, আমার কিছুই হয়নি। আমি তো অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। চিন্তা করো না, এই দেখো আমি আবারও ফিরে এসেছি। কিন্তু তুমি আসলে কি করে? পুলিশ তোমায় এত তাড়াতাড়ি ছেড়ে দিল? সে অনেক কাহিনী। আমি তাহলে এখন চলি, তুমি থাকো এখানে। এখনই আসলে আর এখনই চলে যাবে? হুম, যেতে হবে, কিছু কাজ আছে সেজন্য। আচ্ছা, কি দরকার ছিল গুলি করার? তুমি কি জানো না ওদের কত ক্ষমতা? যদি ওরা তোমার কোনো ক্ষতি করে দিত, তাহলে তোমার কি হতো ভেবে দেখেছো তুমি? তোমার কথা বাদই দিলাম, আমার কথা তো একটু ভাবতে পারতে।
তোমাকে এইভাবে বাজে কথা বলবে আর আমি শুনে বসে থাকবো নাকি? আমি তো চেয়েছিলাম ওকে মেরেই ফেলতে। কত বড় সাহস তোমাকে খারাপ কথা বলে। তুমি ওকে মারতে আর তুমি জেলে যেতে, তাহলে আমার কি হতো? তুমি কি ভেবেছো সেটা? ওর মতো 10টা রিয়াজকে মারলেও আমার কোনো ক্ষতি হতো না। আচ্ছা তুমি থাকো, আমি গেলাম। আর নিজের খেয়াল রেখো। একটা কথা, আপাতত 6-7 দিন ভার্সিটিতে যেও না। কেন বলো তো? এই ঘটনা নিয়ে অনেক ঝামেলা হবে কয়েকদিন। ঠিক আছে, যাবো না, কিন্তু বাসায় একা একা বোর হয়ে যাবো তো। ভোর হলে আমাকে কল দিও, আমি চলে আসব। ঠিক আছে, তাই করবো তাহলে। এখন আসো। এইদিকে আকাশ বের হতে যাবে তখন ইরা ওকে ডাক দেয়। এদিকে আসো, একটা কিছু দেয়ার আছে তোমায়। কি সেটা? আগে আসো, তারপর দিচ্ছি। সামনে আসলে ইরা আকাশের কপালে একটা চুমু দিয়ে লজ্জা পেয়ে দৌড়ে ওর রুমে চলে যায়। এইদিকে আকাশ ওখান থেকে বের হয়ে আসে। অন্যদিকে রাজীব ওর ছেলেকে নিয়ে হসপিটালে এখনও পড়ে আছে। ডক্টর গুলি বের করে সব ওষুধ লিখে দেয় সেজন্য। ওই ছেলেকে কোন পুলিশ স্টেশনে নিয়ে গেছে তোরা কি জানিস? জি স্যার, চলুন আপনাকে নিয়ে যাচ্ছি। আমি ইশারা দিলেই ওকে মেরে ফেলবে ওখানে। কিন্তু স্যার তা কিভাবে সম্ভব? কোনো এতে সমস্যা কি? না মানে স্যার, থানার মধ্যে একটা লোককে মেরে ফেলা কি ঠিক হবে? কি ঠিক হবে আর কি ঠিক হবে না সেটা আমি বুঝে নিব। তোমাদের এই নিয়ে মোটেও ভাবতে হবে না, তোমরা শুধু আমার অর্ডারের অপেক্ষা করবে। জি স্যার, তাই করব। এবার চলো আমার সাথে। এরপর জাফর চৌধুরী 20 জন লোক নিয়ে বেরিয়ে পড়ে পুলিশ স্টেশনের দিকে। ওখানে এসে তো পুলিশ অফিসারকে বলে, কোথায় সে ছেলেটা? কোন ছেলের কথা বলছেন? যে ছেলেটা আমার ছেলেকে গুলি করেছে। ওকে তো ছেড়ে দেওয়া হয়েছে। কথাটা শুনে জাফর চৌধুরী তো অনেক রেগে যায়। রেগে উনি পুলিশ অফিসারের কলার চেপে ধরে। তোর সাহস কি করে হলো আমার ছেলেকে, যে ছেলেটা আঘাত করেছে ওই ছেলেকে ছেড়ে দেওয়ার? দেখুন, ওনাকে ছেড়ে দেওয়ার জন্য ওপর থেকে অর্ডার এসেছে, সেখানে আমার কিছুই করার ছিল না। কার এত সাহস হলো ওই ছেলেকে ছেড়ে দেওয়ার জন্য অর্ডার করে? আমাকে কমিশনার স্যার নিজে কল দিয়ে বলেছেন। এখানে আমি কি করব বলেন? কল দেওয়া হলো ওনাকে। কিছুক্ষণ পরে উনি কল ধরলেন। তারপর জাফর চৌধুরী জিজ্ঞেস করে, তখন কমিশনার উত্তর দিল তাকে প্রেসিডেন্ট নিজে কল দিয়ে বলেছে। কথাটা শুনে তো রাজীব তো অবাক হয়, সাথে বাকিরাও। কি? ওই ছেলেকে ছেড়ে দেওয়ার জন্য প্রেসিডেন্ট নিজে বলেছে? কি সম্পর্ক থাকতে পারে এদের মধ্যে? স্যার, ওখানে এসে চেক করলে তা বোঝা যাবে। তোর কি মাথা খারাপ? একজন প্রেসিডেন্ট সাথে চাইলে সহজে দেখা করতে পারবো না আমি, কিন্তু সেখানে ওই ছেলে পেরেছে। কিছু তো একটা আছে ওই ছেলের মধ্যে, নয়তো এমন হওয়ার কথা না। এই ছেলে তো জেলে ছিল, তাহলে কিভাবে প্রেসিডেন্সের কাছে থাকে? তা ওর সাথে কেউ কি দেখা করতে এসেছিল? জি না স্যার। আচ্ছা, আমি প্রেসিডেন্টের সাথে পরে একটা সময় দেখি, কথা বলতে পারিনি। এখন চল এখান থেকে। এরপর ওরা তো বের হয়ে যায়। এইদিকে ইরা ওর বাবার সাথে বসে আছে তখন। তোর সাথে কিছু কথা আছে। কি কথা আপু? তোকে যে বিয়ের কথা বলেছি। হ্যাঁ, সেটা তো বলেছো কয়েকদিন আগে, কিন্তু নতুন করে এখন আবার। আরে ওই দিন তো তোকে পুরো কথাটা শেষ করতে পারিনি, সেই জন্যই এখন বলতে এসেছি। আব্বু, আমি না তোমায় বলেছিলাম এইসব ব্যাপারে আমি এখন কথা বলতে চাই না। ছেলেটার নাম তো শুনবি? আচ্ছা, এত করে বলছো যখন, তখন নামটাই বলে দাও। অভির সাথে তোর। বাবা, তুমি এসব কি বলছো? আমি অভিকে সবসময় ফ্রেন্ড হিসেবে ভেবে এসেছি। আমি কি করে ওকে? তাছাড়া আমি অন্য কাউকে পছন্দ করি। হেই, অন্য কাউকে পছন্দ করিস মানে? হ্যাঁ, তাছাড়া তুই কি জানিস না অভিটা কত ধনী? ওকে বিয়ে করতে অসুবিধা কোথায়? হ্যাঁ, অসুবিধা অনেক আছে, কিন্তু আমি অভিকে কখনো বিয়ে করতে পারবো না। তাছাড়া আমি যাকে ভালোবাসি তাকেই বিয়ে করব। কি করে ছেলেটা? নাম কি ওর? ওর নাম পারভেজ হোসেন আকাশ। আপাতত কিছুই করে না, এক কথায় বেকার, আর আমার সাথেই পড়ে। কি? একটা বেকার ছেলেকে তুই কি করে ভালোবাসতে পারিস? হ্যাঁ, তোর একদিনের খরচ ওই ছেলেটা কি চালাতে পারবে? হ্যাঁ, বাবা, ও কি পারে কি পারে না তা আমি নিজেও জানি না, কেননা ওর মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে, যার খোঁজ আমি নিজেও জানি না। আরে তোর কথার আগা মাথা তো কিছুই আমি বুঝে উঠতে পারছি না। তোমায় এক কথা এতবার বলতে পারবো না, তুমি শুধু এইটুকু শুনে রাখো। আমার জন্য ছেলে দেখা অফ করো, আর আমি যাকে পছন্দ করি তাকে বিয়ে করবো আমি। ঠিক আছে,
একদিন ছেলেটাকে নিয়ে আয় আমার কাছে। ওর কি সেই সময় হবে? আরে তুই তো বললি ও কোনো কাজ করে না, আমার সাথে দেখা করা, আমি ওকে আমার কোম্পানিতে একটা চাকরি দেব, তাহলে ছেলেটা আর বেকার থাকবে না, এতে তোর জন্যও ভালো হবে। তুই ওর সাথে কথা বলে দেখ। কিন্তু বাবা, ও কি রাজি হবে? কথা বলে দেখ। এরপর ইরা আকাশের সাথে কথা বলতে থাকে, কথা বলে সবটা জানায়। কথা শেষ হলে সবই তো বুঝলে, এখন বলো তোমার মতামত কি? তুমি যখন বলতেছো তখন না হয় রাজি হলাম, কিন্তু তোমার বাবার অফিসে যদি থাকি, অনেকে যদি অনেক কথা বলে। উফ, কে কি বললো তা নিয়ে তুমি এত ভেবো না তো। আচ্ছা, তবে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সেটা বলো? সেটা দিতে দিতে আর 10 মাসের মতো লাগবে। ওই দিন না হয় দিব। কি? আমাকে তাহলে আরো 10 মাস অপেক্ষা করতে হবে? হুম, ততদিনে আমাদের পড়াশোনা শেষ হবে। তারপর তোমাকে বিয়ে করে আমি ওখানে নিয়ে যাব। কোন জায়গায় শুনি? একটু আগে যে বলেছি, অপেক্ষা করো। কাল তাহলে চলে এসো। এরপর পরের দিন আকাশ ইরার বাবার সাথে কথা বলে আর উনি আকাশকে পরিচয় করিয়ে দেয়। এইদিকে আকাশ তো কাজ করতে থাকে আর বাকি সময়ে ভার্সিটিতে আসে। একটু পরে অভি আসে রফিক চৌধুরী অফিসে। কি ব্যাপার, তুই এখানে? আমি এখানে কেন মানে? আমি তো এখানে চাকরি করতে এসেছি। তোকে এই অফিসে চাকরি দিল কে? আমি দিয়েছি। আঙ্কেল, আপনি কেন? সে পরে বলবো, কিন্তু তুমি এখানে কেন এসেছো তা বলো। কাল এই ঠিকানায় চলে আসবেন, কিছু কাজ আছে। কি কাজ একটু ভেঙে বলো। অভি এরপর সবটা বলতে থাকে। সবটা শোনার পরে আমি চলে আসবো। আসার সময় আকাশকেও নিয়ে আসবেন। ওকে কেন আনতে হবে? ও কি এখনো ও কাজের ব্যাপারে কিছু বোঝে নাকি? সেখানে তো মজা। আমি ঠিক বুঝলাম না। আঙ্কেল, আপনাকে যখন বলেছি তখন ওকে নিয়ে আসেন। ঠিক আছে, তাই হবে, আমি ওকে নিয়ে আসবো। 2 দিন পর রফিক চৌধুরী আকাশকে নিয়ে অফিসে আসে। তুমি তাহলে তৈরি হয়ে নাও, আর এই নাও ফাইল, এটা তোমার কাছে রাখো। আমি যখন বলবো তখন ওটা আমার কাছে দিও, তবে এই ফাইলটা যেন না হারায়। চিন্তা করবেন না, আমি এই ফাইল হারাবো না। কিছুক্ষণ পরে ওনারা ফাইল নিয়ে একটা অফিসে আসে। ওনাদের সাথে আরো অনেকেই আসে সে অফিসে নিজেদের ফাইল জমা দেওয়ার জন্য। অভি তো রফিক চৌধুরীকে দেখে কাছে আসে। কি বুঝতেছেন আঙ্কেল? হ্যাঁ, আমি তো বুঝতেছি না, কি করব। রাজীব চৌধুরীর কাছে কি আমরা আমরা কখনো জিততে পারবো? কি করবো আঙ্কেল, ওনাদের পাওয়ারের কাছে আমরা তো কোনোভাবে পেরে উঠতে পারছি না। এখন কি করা যায়? এখানকার স্যারকে তো কিছু দিয়ে টেন্ডার আমরা আমার দুজন মিলে ভাগ করে নেব নাকি? তেমনটা করা ঠিক হবে না। কেন ঠিক হবে না? এটা যদি কোনো কারণে লিক হয় তাহলে আমাদের সারা জীবনের জন্য প্রজেক্ট থেকে বের করে দেওয়া হবে, তার সাথে মান সম্মান তো যাবে চলে। কিন্তু এছাড়া তো আর কোনো উপায়ও নেই আমাদের। তা জানি। তাহলে আমরা একটা কাজ করি। কি কাজ? আমরা রাজীব চৌধুরীর সাথে কথা বলে দেখি, ওনাকে বলবো উনি যেন এই প্রজেক্ট থেকে সরে দাঁড়ায়। কিন্তু উনি তো রাজি হবে না। একবার কথা বলে তো দেখি। তাছাড়া টেন্ডার জমা দিতে এখন অনেক সময় বাকি আছে, ততক্ষণে ওনার সাথে কথা বলে দেখি। এত করে যখন বলতেছো তখন চলো। ওনারা দুজন চলে আসে রাজীব চৌধুরীর কাছে। এইদিকে আকাশকে হঠাৎ করে এরা কল দেয়। কি ব্যাপার, তুমি এই সময়ে কল দিলে? দিয়েছি একটা দরকারে। কি দরকার বলো? তুমি এখন কি একটু দেখা করতে পারবে আমার সাথে? তুমি কি জানো না আমি এখন বাবার সাথে আছি? জানি, কিন্তু তার চেয়েও বড় একটা কাজ আছে। এখন যদি আমি আসি তাহলে তোমার বাবা আমাকে অনেক কথা শুনিয়ে দিবে। তুমি কি তা চাও? তা আমি চাই না, কিন্তু আমি যে একটা বিপদে পড়েছি। বিপদ মানে? আমরা যে রেস্টুরেন্টে খাবার খেতে আসি, ওখানে আমি একটা পুতুল ভেঙে ফেলেছি আর ওনারা অনেক ডলার দাবি করছে। কিন্তু এতগুলো ডলার দেবো কি করে তুমিই বলো? ম্যানেজারকে ফোনটা দাও। নাও কথা বলো। আমি একে বলতেছি। এখন তাহলে ওকে যেতে দাও। বলো এখন। আর কোনো চিন্তা নেই, তুমি তাহলে বাসায় যাও এখন। আচ্ছা, যাচ্ছি তাহলে। এইদিকে এরা তো বাসায় যেতে থাকে। এইদিকে আকাশ কথা শেষ করে বসে আছে। তখন আকাশের পরিচিত একজন আসে। তাকে দেখে অবাক হয় কিছুটা। এই ব্যক্তি আকাশের সামনে এসে, আপনি এখানে?
এরপর ওনারা নিজেদের মধ্যে কথা বলে চলে যায়। এইদিকে অভি, রফিক চৌধুরী আর জাফর চৌধুরী এসে রাজীব চৌধুরীর সামনে এসে দাঁড়ায়। কি ব্যাপার তোমরা এখানে? এসেছি একটা কাজে। জানি আমি, তবে তার বিনিময়ে আমার যে কিছু লাগবে। কি লাগবে আপনার? তোর মেয়েকে লাগবে আমার। তোর কি মাথা ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে বন্ধু, তবে আমার জন্য না, আমার ছেলে রিয়াজের জন্য। আর বর্তমানে ও হসপিটালে আছে। তোর মতো চরিত্রের হয়েছে তোর ছেলে, সেজন্য বাইরে তো মার খাবেই, এটাই তো স্বাভাবিক। সেজন্য তো তোর মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিতে চাই। তাহলে তোকে এই প্রজেক্টটা আমি পাইয়ে দিব। তবে হ্যাঁ, আমার ছেলের বউ করে আনবো না। আমার ছেলের কাছে শুধু 7 দিনের জন্য তোর মেয়েকে রেখে আসবি, এতেই হবে। কথাটা শুনে রফিক চৌধুরী রিয়াজ চৌধুরী কলার চেপে ধরে। এইদিকে অভি তো অনেক রেগে আছে, কেননা অভি যে ইরাকে পছন্দ করে সেজন্য। এইদিকে দেখ, তুই আমার কোনো কিছুই করতে পারবি না, কিন্তু আমি চাইলে তোর অনেক ক্ষতি করে দিতে পারি। আমি রফিকের পাশে আছি, দেখি তুই কি করতে পারিস। ওহ, তাই নাকি? কতদিন থাকবি এভাবে পাশে? আমি চাইলে তোদের দুজনকে রাস্তার ফকির বানিয়ে দিতে পারি। সেটা কি তোরা দুজনে ভুলে গেছিস? ভুলিনি আমি, কিন্তু আমি বেঁচে থাকতে আমার মেয়েকে তোর ছেলের সামনে আমি কখনোই আসতে দেবো না। তাহলে ওই প্রজেক্ট ওরা কখনো পাবে না। তার সাথে আজকে থেকে তোদের দুজনের লাইফ আমি হেল বানিয়ে দিব। এক কথায় তোদের আমার পায়ের নিচে এনে দাঁড় করাবো। দেখা যাক কি হয়। এইদিকে ওরা রাগ করে ওখান থেকে বেরিয়ে আসে। আকাশ সবটা দেখে জিজ্ঞেস করে, কিন্তু ওনাদের এতটাই জেদ ছিল যার জন্য কিছুই বলেনি। তখন আকাশ আবারও জিজ্ঞেস করে, রাজীব কি আপনাদের কিছু বলেছে? ভার্সিটিতে যেমন নোংরা কথা বলেছে, আজকে এর চেয়ে বেশি বাজে কথা বলছে ইরাকে নিয়ে। ওর ছেলেকে গুলি করেছি, তারপরেও ওর শিক্ষা হয়নি। কথাটা শুনে জাফর আর রফিক চৌধুরী দুজনেই অবাক হয়ে তাকিয়ে আছে। তুমি গুলি করেছো মানে? হ্যাঁ, আমি করেছি গুলি। কেন? অভি তো ওই দিন সবই দেখলো। অভি ও যা বলছে তা কি ঠিক? হ্যাঁ, আমার সামনে রিয়াজকে গুলি করে, কিন্তু ভাগ্য ভালো বেঁচে যায় রিয়াজ। তা রাজীব চৌধুরী কি তা জানে? হ্যাঁ, কেননা রাজীব আঙ্কেলের সামনে রিয়াজকে গুলি করে আকাশ। এত কিছুর পরেও আকাশ তুমি বেঁচে আছো কি করে? রাজীবের যে ক্ষমতা, তাতে তো তোমার মতো 100 ছেলেকেও ও মেরে ফেলতে পারে। জানি, কিন্তু আমাকে তা পারবে না। কিন্তু তা কিভাবে সম্ভব? সে অনেক কথা, এখন আপাতত এই নিয়ে আলোচনা না করাই ভালো। তা এখন এই প্রজেক্ট আপনাদের পেতে হবে, তাই তো? এমন ভাবে বলতেছো মনে হচ্ছে তুমি পাইয়ে দিবে প্রজেক্ট। যদি পাইয়ে দেই তাহলে আমাকে কি দিবেন? তুমি যা চাইবে তাই দিব, তবে আমার সম্পত্তি ছাড়া। ভেবে বলছেন তো? এখানে আবার ভাবার কি আছে? আঙ্কেল যখন বলেছে তখন সেটাই হবে। ঠিক আছে, তাহলে রেডি থাকুন। এরপর আকাশ হীরাকে ওখানে আসতে বলে। আকাশের এরকম ভাবে আসতে বলাতে বাকিরা অনেক বেশি অবাক হয়। কি ব্যাপার, এভাবে ইরাকে কেন আসতে বলছো? যখন আসবে তখনই আপনি টের পাবেন। এরপর ইরা আসে ওখানে। এইদিকে আরও একজন লোক আসে ওদের সাথে, কিছু পেপার নিয়ে, আর ওই পেপার রফিক চৌধুরীর হাতে দেয়। এটা কিসের কাগজ? বিয়ের কাগজ। কার বিয়ে? কার আবার? আমার আর ইরার। এই এই এই, তোমার কি মাথা খারাপ হয়েছে? আমি তোমার মতো ফকিরের সাথে আমার মেয়ের বিয়ে দিব? ভুলে যাবেন না একটু আগের শর্তের কথা। কোনো কিছু বলিনি আমি। কি হচ্ছে এখানে আমি তো বুঝতে পারছি না। বাবা, তুমি তো নিজেই আকাশকে মেনে নিয়েছো, আর এখন আবার বলছো অন্য কথা। এসবের মানে কি আব্বু? ইরা, আমি তোমাকে সবটা পরে বলবো, আগে আমার কথাটা শুনুন। আমি আপনাদের প্রজেক্ট পাইয়ে দিব, তার বিনিময়ে আপনারা ইরার সাথে আমার বিয়ে দিবেন। আর সেজন্য এই রেজিস্টার পেপার আনানো হয়। এখানে সব কিছু লেখা আছে। আপনারা সাক্ষী হিসেবে সাইন দিবেন। এরপর পরের জায়গায় আমি সাইন দিব। তারপর কাগজটা আমি ইরার হাতে দিব। প্রজেক্ট যখন আপনারা পাবেন, ইরা তখন কোণের জায়গায় ওর সাইন দিবে। আর এখানেই আমাদের বিয়েটা সমাপ্ত হবে। আর যদি না পারি তাহলে আমি ইরার জীবন থেকে চলে যাব। ঠিক আছে, রাজি আমি। এরপর আকাশের কথা মতো সবাই সাইন করে দেয়, কেননা ওনারা ভালো করে জানে এটা কখনো সম্ভব না। সেজন্য ওরা সবাই সাইন করে দেয়। এই নাও, সাইন করে দিলাম। তুমি যদি না পারো, এখান থেকে আমি ইরাকে নিয়ে কাজী অফিসে এসে বিয়ে করে নেব। অভি, তুই কিনা শেষমেশ? সত্যি তো আমরা রাজি হয়েছি, এবার ওকেও রাজি হতে হবে।
আকাশ, তুমি যে কখনো পারবে না এই অসাধ্য সাধন করতে। তুমি শুধু একটু ধৈর্য ধরো, দেখবে আমি সব কিছুই পারবো। এরপর আকাশ ওই লোকটার সাথে দেখা করে। আপনি এখানে কেন? এসেছি একটা কাজে। কি কাজে? আমি কি আপনাকে সে ব্যাপারে সাহায্য করতে পারি? সাহায্য তো তোমারই লাগবে। কিরকম সাহায্য? এই নাও ফাইল, আর আজকের প্রজেক্ট মিস্টার রফিক চৌধুরীকে দিবে। কিন্তু রাজীব চৌধুরী তো এর চেয়ে ভালো ফাইল সাবমিট করেছে। তাতে আমার কোনো কিছু যায় আসে না। তোমাকে যতটুকু বলেছি আমি, তুমি ঠিক ততটুকু করো, বাকিটা আমি বুঝে নিব। স্যার, তাই হবে। 10 মিনিট পরে একজন লোক স্টেজে উঠল, আর উনি প্রজেক্ট রফিক চৌধুরীকে দেওয়ার কথা বলে আর ফাইলে সাইনও করে দেয়। ওনার পরেই ইরা ওদের বিয়ের কাগজে সাইন করে। দৌড়ে এসে আকাশকে জড়িয়ে ধরে। এইদিকে বাকিরা যতটা না অবাক হয়েছে, তার চেয়ে বেশি অবাক হয়েছে রাজীব চৌধুরী, কেননা উনি আকাশকে দেখেই চিনতে পারে। এই কি তুই? একবার আমার ছেলেকে তুই মেরেছিস, এখন আবার আমার প্রজেক্ট হাতছাড়া হয়েছে। তুই কে বলতো? আমার এত ক্ষমতা দিয়েও আমি কেন তোর সাথে পেরে উঠি না? বারবার তুই কিভাবে জিতে যাস সেটাই আমি বুঝতে পারছি না। ক্ষমতা দিয়ে তো সবটা হতো, তাহলে তুই এখানে থাকতে পারতি না। তাছাড়া আমি এখনও তেমন কোনো ক্ষমতাই দেখাইনি। যেদিন দেখাবো সেদিন তুই নিজেই আমার পা ধরে মাপ চাইবি। ও তাই নাকি? ততদিন তুই বেঁচে থাকবি কি করে সেটাই আমি দেখবো। ঠিক আছে, দেখতে থাক তাহলে কি হয় এরপরে। রাজীব তো চলে যায়। এইদিকে রফিক চৌধুরী তো খুশি হয়, কিন্তু জাফর আর অভি ওখান থেকে চলে যায়। রফিক চৌধুরী আকাশের সামনে এসে কিছু বলতে যাবে, তখনই আকাশ ওনাকে থামিয়ে দেয়। আপনি একটা কথাও বলবেন না? আপনি কি ভেবেছেন আমি কিছুই জানতে পারবো না, বুঝতে পারবো না? একেবারে আমি এতটাও অবুঝ না। তুমি বাবার সাথে এমন করে কথা কেন বলছো? তুমি কি জানো তোমার বাবা কি করেছে? কি করেছে আব্বু? তোমার বাবা চেয়েছিল তোমার সাথে অভির বিয়ে দিবে, তবে তার আগে কোম্পানিতে ডলার কম হওয়ার অপরাধে উনি আমাকে কোম্পানি থেকে বের করে দিবে। আব্বু, কথাগুলো কি সত্যি? একদম মিথ্যে কথা। আমি ওকে বের করে দেবো কোম্পানির থেকে। আকাশ, তুমি যা বলছো তার কি প্রমাণ আছে? সেটাই তো, প্রমাণ দাও। আপনি যদি সত্যিটা না বলেন ইরাকে, আমি এই প্রজেক্ট আবার আপনার কাছ থেকে ছিনিয়ে নিব। সেজন্য ভেবে দেখুন সত্যিটা বলবেন কি না। একবার যে প্রজেক্ট আমি পেয়েছি সেটা তুমি ছিনিয়ে নিবে কি করে? যেই প্রজেক্ট আমি পাইয়ে দিতে পারি, আবার সেই প্রজেক্ট আমি চিনিয়ে নিতেও পারি। কথাটা কি ভুলে গেছেন? তার মানে? জি হ্যাঁ। এখন সত্যি কথা কি আপনি বলবেন নাকি আমি? সবটা বলছি আমি। হীরা, আকাশ যা বলছে সবাই সত্যি বলছে। তুমি কেন এইসব করলে আমার সাথে? তুমি তো আকাশকে মেনেও নিয়েছো, তাহলে কি হলো হঠাৎ করে যে তোমার এতটা পরিবর্তন হলো যে তুমি ওকে কোম্পানির ডলার হাতিয়ে নেওয়ার অপরাধে কোম্পানি থেকে বের করে দিতে চাইলে? আসলে অভির বাবা আসে আমার অফিসে, আর উনি আমাকে তোর ব্যাপারে জানায়। তার সাথে এটাও বলে আমি যেন অভির সাথে তোর বিয়ে দেই। এরপর তুমি কি বললে? আমি যদি রাজি না হই তাহলে জাফর চৌধুরী আমার সাথে সব রকমের বিজনেস ডিল ক্যান্সেল করবে। আর সাথে এটাও বলেছে আমার সাথে যারা যারা আছে তাদের কোনোভাবেই আমার সাথে থাকতে দেবে না। এক কথায় ওরা আমাকে একা করে দেবে। এখন তুই বল, এছাড়া আর আমার কি করার আছে? বুঝতে পেরেছি, তবে আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে সব বিপদ থেকে রক্ষা করব, সাথে ওদের শিক্ষা দিব। তাছাড়া আমার আর ইরার যখন বিয়ে হয়ে গেছে তখন আর আপনার কোনো চিন্তা নেই। এখন তো আমাদের কেউ আলাদা করতে পারবে না। তাছাড়া আরেকটা কথা, এখন থেকে আপনি সাবধানে থাকবেন, কেননা এখন তো ইরার বিয়ে হয়ে গেছে। সেজন্য অভি আর ওর বাবা নতুন করে অনেক কিছু প্ল্যান করবে। এতক্ষণে হয়তো করেও ফেলেছে। আচ্ছা এখন চলুন আমরা বাসায় যাই। এইদিকে এরা তো বাসায় চলে আসে। অন্যদিকে জাফর আর অভি বসে আছে। অভি তো রাগে একদম ফেটে যাচ্ছে। বাবা, এটা কিভাবে সম্ভব হলো? আমিও তো তাই ভাবছি। রাজেশ চৌধুরীর মতো লোক থাকতে সেখানে ইরার বাবা পেল প্রজেক্ট। ওই আকাশ ছেলেটার জন্য এইসব কিছু হয়েছে। কত কি ভেবে রেখেছি আমি ইরাকে তোর সাথে বিয়ে দিয়ে তাদের সব কিছু আমরা লিখে নিব, এরপর আমরাও রাজীব চৌধুরীর মতো হয়ে যাব ধনী। কিন্তু মাঝখান থেকে ওই ছেলেটা এসে সব কিছু ভেস্তে দিল। এখন আমরা কি করব? একটা কাজ করতে পারি আমরা। কি কাজ বাবা?
আমরা রাজীব চৌধুরীর সাথে হাত মিলিয়ে নিতে পারি। এতে আমাদের কী লাভ আব্বু? লাভ যতটা আমাদের হবে ঠিক ততটাই আবার ওদেরও হবে। কিন্তু সেটা কিভাবে সম্ভব? তুই যেমন ইরাকে চাস তেমনই করে রিয়াজও ইরাকে চাই। তুই আর রিয়াজ যদি এক হয়ে যাস তাহলে তোরা দুজনেই ইরাকে পাবি। আব্বু, তোমার মাথা কি গেছে? কত সুন্দর আইডিয়া দিলাম আর তুই কিনা এইসব কি বলছিস? আমরা দুজন কিভাবে একজনকে বিয়ে করব? তোকে বিয়ে করতে কে বলেছে? তাহলে কি করব? ইরাকে বিয়ে করতে তো পারবি না, আর বিয়ে করলে ওর সম্পত্তি তো তুই পাবিও না। কিন্তু ইরাকে যদি কয়েকদিন বিছানায় পেয়ে যাস তাহলে কেমন হয়? তাহলে তো ভালোই হয়, কিন্তু এরা কি রাজি হবে? ইরা তো রাজি হবে না, কিন্তু ওর বাবার পরিস্থিতি দেখে ঠিকই রাজি হবে। সেটা কিভাবে? এখন তোকে ভাবতে হবে না, আগে আমরা রাজীব চৌধুরীর সাথে এক হয়, তারপর আমরা বাকিটা নিয়ে এগাবো। ঠিক আছে, তাই হবে। এদিকে এরা বাসায় এসে আকাশের পাশে বসে আছে। অন্যদিকে রিমু আর রিয়া কল দিয়ে আজকের এই প্রজেক্ট পেয়েছে, সেজন্য ট্রিট দেওয়ার জন্য ইরাকে কল দেয়। দোস্ত, ট্রিট কিন্তু দিতে হবে। তা আজকে দিব নাকি কাল দিলেও চলবে? ঠিক আছে, কাল দিলেও চলবে। এইদিকে ইরা পরে আকাশকে সবটা জানায়। সবটা শোনার পরে তা আমাকে নিবে তো সাথে করে? তুমি না এলে বিল দেবে কে শুনি? সব কিছু হলো তোমাদের, আর বিল দিব আমি? এটা কেমন কথা? এটা অনেক কথাই আছে যা তোমাকে জানতে হবে না। এখন ঘুমো। আমি না হয় ঘুমাবো, কিন্তু তুমি কি করবে? আমি বসে বসে মশা মারবো। আমি ঘুম থেকে উঠে এসে মশা গুনে নিব। তাছাড়া আমাদের যে বিয়ে হয়েছে সেটা কি তুমি ভুলে গেছো? ভুলিনি আমি, তবে ওই দিন তুমি আমাকে পরিপূর্ণভাবে পাবে যেদিন আমাদের পড়াশোনা শেষ হবে। তাহলে তো আর 3 মাস লাগবে। তো 3 মাস অপেক্ষা করাই যায়। আচ্ছা ঘুমাও এখন। না জানি কে আবার কোন দিকে কি কি প্ল্যান করতে থাকে, কে জানে। তোমাকে এ নিয়ে ভাবতে হবে না। পরের দিন সকালে আকাশ রেডি হয়ে অফিসের জন্য বের হবে, তখন ইরা বাধা দেয়। কোথায় যাচ্ছ তুমি? কোথায় আবার? আব্বুর সাথে অফিসে যাচ্ছি। তুমি কি ভুলে গেছো আজকে আমাকে রেস্টুরেন্টে যাওয়ার কথা? তাতে কি, আমি তো অফিস থেকেও যেতে পারি। তাহলে আমি কি একা একা যাবো নাকি? গেলে কি বেশি সমস্যা হবে? সমস্যা হবে বলতে তুমি তো নিজেও বলেছো অভি আমায় বিয়ে করতে চায়, আর গতকালের এই ঘটনার পরে তোমার কি মনে হয় ও এভাবে বসে থাকবে? তাছাড়া রিয়া আর রিমুকে যদি অভি ইউজ করে রেস্টুরেন্টের ঠিকানা, বা এটা যদি ওদেরই চাল হয়ে থাকে, তাহলে তুমি বুঝতেছো কি হতে পারে? আমি তো এটা ভাবিনি। ঠিক আছে, আমি আর গেলাম না অফিসে। আব্বু, আপনি অফিসে যান আর বাকিটা সামলে নিন। আমি পরের দিন তো আসবই। ঠিক আছে, সাবধানে যেও। আর যদি লাগে আমাকে কল দিও, সাথে কিছু সিকিউরিটিও নিয়ে যাও তাহলে। না আব্বু, এই সবের প্রয়োজন পড়বে না। দুপুরের আগে ওরা বেরিয়ে পড়ে। এইদিকে রিয়া আর রিমু আগে থেকে চলে আসে রেস্টুরেন্টে, এসে ওদের জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পরে ইরা আকাশ দুজনেই আসে। এরপর ওরা খাবার অর্ডার করে নিজেদের মধ্যে কথা বলতে থাকে। তখন আকাশ ওয়াশরুমে যাওয়ার জন্য ওখান থেকে উঠে পড়ে, আর ম্যানেজারকে ইশারা করে যায় এখানে যেন ইরার কোনো কিছু না হয়। আসলে ম্যানেজারকে আগে থেকে সবটা বুঝিয়ে রেখেছে। আকাশ যাওয়ার পরেই রিয়া ও ওয়াশরুমে যাওয়ার জন্য উঠে দাঁড়ায়। তারপর রিয়া ও ওয়াশরুমে আসে। এইদিকে ড্রেসিং রুমে রিয়া আর আকাশ হাত ধুয়ে নেয়। আসলে আকাশ যে কেবিন নেয় ওটা অনেক ভিআইপি একটা কেবিন। এই কেবিনে সব কিছু মজুদ করা আছে, সেজন্য এই রুমের সাথে অ্যাটাচড ভাবে সব কিছু আছে। রিয়াকে দেখার পরে এ কি, তুমি এখন এখানে কেন এলে? আপনি যে কাজে এসেছেন আমিও তো সে কাজে এসেছি। তুমি দেখতেছো না আমি এখানে এসেছি আগে? তুমি কিছুক্ষণ পরে আসতে। এখানে তো দুটো ওয়াশরুম আর ড্রেসিং রুম, সেজন্য দুজন আসলেও তেমন একটা সমস্যা হওয়ার কথা না। কিন্তু লোকে দেখলে কি বলবে? এখানে তো তেমন কোনো লোকও নেই যে দেখবে, তাছাড়া আমরা তো মাত্র 4 জনই আছি। এইদিকে রিয়া কথা বলতে বলতে আকাশের দিকে আসে। ততক্ষণে আকাশ কিছুটা আন্দাজ করতে পেরেছে যে রিয়া কোনো একটা কিছু এখানে করতে এসেছে, সেজন্য আগে ভাগেই ইরার নাম্বারে কল দেয়। ইরা তো নাম্বার দেখে অবাক। কি ব্যাপার আকাশ ওয়াশরুম থেকে আমায় কল দিচ্ছে? কিছু কি হয়েছে নাকি? এরপর কল রিসিভ করে তখন রিয়ার কথা আর আকাশের কথা শুনতে পায়, আর ওদের কথাগুলো ভালো করে শুনতে থাকে। এই দিকে রিয়া বলতেছে, আচ্ছা আকাশ, আমাকে তোমার কেমন লাগে? দেখুন,
আপনি আর রিমু দুজনেই ইরার বান্ধবী হন। তাছাড়া আমি আপনাদের দুজনকে ছোট বোনের মতো দেখি। আপনারা যদি এরকম কিছু বলেন তাহলে আমি কি বলবো বুঝতে পারছি না। ও আকাশ, তুমি এই বোন বলা বন্ধ করো তো। আমি তোমাকে অনেক আগ থেকে পছন্দ করি, তোমাকে বিয়ে করতে চাই। কিন্তু আমি তো ইরাকে ভালোবাসি আর ওকেই বিয়ে করতে চাই। আমার মাঝে অনেক কিছুই তুমি পাবে, যা চাইলেও ইরার কাছে পাবে না। আমি তোমাকে সব সুখ দিব, তুমি আমাকে পাশে টেনে নাও। তুমি চাইলে বিয়ের আগে আমার সাথে একই বিছানায় থাকতে পারো, তাহলে বুঝতে পারবে আমার মধ্যে কোনো কিছুরই কমতি নেই। আমার তা লাগবে না। তাছাড়া দেরি হয়ে যাচ্ছে অনেক। এতক্ষণ থাকলে এখানে অনেকে সন্দেহ করবে। তাছাড়া আমাকে আপন করে নেওয়ার বুদ্ধিটা মাথা থেকে ঝেড়ে ফেলুন। এই বলে আকাশ বেরিয়ে আসে। ইরাকে দেখতে পেয়ে কল কেটে দেয়। এইদিকে ইরা আকাশের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়। এইদিকে রিয়া রুম থেকে বের হয়। এরপর ওরা খাবার খায়। তখন রিয়া ইচ্ছে করে আকাশের শার্টে একটু মাংসের মশলা ফেলে দেয়। সরি, আমি ইচ্ছে করে ফেলিনি। সমস্যা নেই, আমি পরিষ্কার করে নিব ড্রেসিং রুমে। আকাশ চলো, আমি ক্লিন করে দেব। আমার জন্য যখন হয়েছে এটা, তখন আমি পরিষ্কার করে দিচ্ছি। এইদিকে আকাশ ইশারায় ইরাকে কিছু বলে আর ইরা তো তা বুঝতে পারে, সেজন্য ইরা আর যায়নি। এইদিকে রিয়া আকাশের সাথে ড্রেসিং টেবিলের সামনে এসে শার্ট পরিষ্কার করতে থাকে। এভাবে অনেকটা সময় পার হয়ে যায়। তখন ইরা ও চিন্তা বেড়ে যায় সেজন্য। আচ্ছা, ওরা শার্ট পরিষ্কার করতেছে নাকি অন্য কিছু? অন্য কিছু বলতে তুই কি বোঝাচ্ছিস? তখনই রিয়া কান্না করতে করতে ওখান থেকে বের হয়ে আসে আর রিমু দৌড়ে এসে রিয়ার পাশে দাঁড়ায় আর ওকে টেবিলে এনে বসায়। কি হয়েছে রিয়া, তুই এভাবে কান্না কেন করছিস? রিয়া তো এখনো কান্না করে যাচ্ছে। এইদিকে আকাশও বের হয়, তবে এখানে এরকম কিছু যে হবে তা বুঝতে পারেনি একটু পরে। আরে কান্না না করে ভেতরে কি হয়েছে বলবি তো? কি আর হবে, আকাশ ওর সাথে হয়তো খারাপ কিছু করার চেষ্টা করেছে, সেজন্যই ও ওরকম ভাবে কান্না করতেছে। আশ্চর্য, আমি কেন ওর সাথে খারাপ কিছু করতে যাব? তাহলে কি ও এমনি এমনি কান্না করতেছে নাকি? করতেও তো পারে। তুমি চুপ করো, আমরা রিয়ার মুখ থেকেই শুনি কি হয়েছে ভেতরে। আচ্ছা রিয়া, বলতো কি হয়েছে ভিতরে যে তোকে এভাবে কান্না করতে হয়েছে? আমি নিজের মুখে কি আর বলবো। হয়তো কেঁদে সবটা বল, নয়তো বলার পরে কেঁদে নেই। এভাবে দুটো একসাথে বলার কোনো দরকার নেই। আসলে আমি যখন ওর শার্ট পরিষ্কার করছিলাম তখন আকাশ আমার দিকে খারাপভাবে তাকিয়েছিল। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম ও এরকমভাবে কেন তাকিয়ে আছে। এরপর আকাশ কি বলেছে? আকাশ বলল আমি নাকি তোর থেকেও বেশি সুন্দর, সেজন্য ও তোকে ছেড়ে দিয়ে আমাকে চায়। আমি ওকে বুঝাই, কিন্তু কাজ হয়নি। পরবর্তীতে আমার সাথে জোর করে সাথে কিস করতে যাবে, তখনই আমি ওকে ধাক্কা মেরে চলে আসি। শুধু কি কিস করতে চেয়েছিল নাকি আরো কিছু করতে চায়নি? আর সেগুলো করার আর সময় দিলাম কোথায়, তার আগে তো আমি চলে এলাম। সত্যি? কিন্তু আমরা তো তোমাদের কোনো কথাই শুনতে পাইনি। তুই শুনতে না পেলে কি করব? তাছাড়া রিমু, তুইও কি শুনতে পাসনি? আমি শুনতে পেরেছি। তুই যখন শুনতে পেয়েছিস আমাকে কেন বললি না? তুই তো মোবাইলে কারোর সাথে কথা বলছিলি, সেজন্য আমি তোকে বলিনি। এখন আকাশ যে আমার সাথে এরকমটা করলো, এখন এটা যদি জানাজানি হয়ে যায় তাহলে আমার বিয়ে হবে কি করে? সেটাও তো কথা ঠিক। তাছাড়া এটা তো তোর প্রথম না, এর আগেও অনেক ছেলের সাথে তুই অনেক কিছুই করেছিস, তখন কি তোর মনে ছিল না? সে সব কথা তো পুরনো, নতুন করে তো আমি একদম চেঞ্জ হয়ে গেছি। কি বলিস, 1 মাসে এত চেঞ্জ? তা এখন তুই কি চাস? আমি চাই আকাশ যেখানে আমার সর্বনাশ করতে চেয়েছিল সে ক্ষতিপূরণ হিসেবে ও আমাকে বিয়ে করুক। কি বলছিস তুই এগুলো? আমি ঠিকই বলছি। তুই কি জানিস না ও আমার বয়ফ্রেন্ড? কিসের বয়ফ্রেন্ড তোর? তুই যে ওর সাথে অভিনয় করছিস সেটা কিন্তু আমি জানি। রিয়ার এমন কথায় এবার আকাশ অবাক হয়ে ইরার দিকে তাকায়। এইদিকে ইরা ইশারায় চুপ থাকতে বলে। দেখ, আমি আকাশকে ভালোবাসি, তাছাড়া আমি ওকে বিয়েও করব, সেজন্য আমি তোকে আকাশের লাইফে আসতে দিতে পারি না। আর মানে তোর বয়ফ্রেন্ড আমার যে ক্ষতি করতে চেয়েছিল তার জন্য তুই ওকে কিছুই বলবি না? তুই কি করে এরকম একটা ছেলের সাথে জীবন কাটাবি, যে ছেলে কিনা তোর সামনে তোরই বান্ধবী সর্বনাশ করতে চেয়েছিল? তাতে কি হয়েছে? আমি তো কিছুই মনে করিনি। তাছাড়া আমি আকাশকে তোর সাথে কখনো মেনেও নেব না, সেই জন্যই তোরা এখন আসতে পারিস। এরপর ওরা চলে যায়। এইদিকে আকাশ তখন ইরার পাশে এসে বসে। রিয়ার ওই কথাটার মানে কি? এরপর ইরা সবটা বলতে থাকে। সবটা শোনার পরে যদিও আকাশের কিছুটা খারাপ লাগে, কিন্তু ইরাকে এখনো স্ত্রী হিসেবে পেয়েছে, এতে খুশি।
তাছাড়া ইরা তো ওর সাথে মিথ্যে অভিনয় ও করেনি, সেজন্য তেমন কিছুই আর বলেনি। তোমাকে যা বলার ছিল। কি কথা? আজকে ধরো মোবাইল ছিল বলে আমি ওদের প্ল্যান তোমাকে শোনাতে পেরেছি। যদি মোবাইল নিয়ে না যেতাম তাহলে তো আজকের ঘটনা তুমি অনেকটা সত্যি মনে করতে। কিছুটা তো করতামই, তবে এখন থেকে আর করবো না। সেজন্য এটা ভেবে আবার খুশি হয়ে যাতা করে বসো না। তেমন কিছুই হবে না। এখন চলো তাহলে আমরা বাসায় যাই। চলো। ওরা বাসায় এসে নিজেদের মতো ফ্রেশ হয়ে নেয়। রাতে ইরার বাবা যখন বাসায় ফিরে তখন ওনার মুখে একটু চিন্তার ভাব চলে আসে। তা দেখে, কি হয়েছে আপু, হঠাৎ এত চিন্তিত দেখাচ্ছে কেন তোমায়? আমি প্রজেক্টটা হাতে নেওয়ার পরে সবাই কেন জানি আমার সাথে কাজ করতে চাইছে না, ভয়ে ভয়ে। প্রজেক্টের সাথে ওনারা কেন ভয় পাবে? ওনাদের তো আনন্দ করার কথা। আমি তো তাই ভেবেছিলাম, কিন্তু আমি ওদের মুখে যে চিন্তা আর ভয় দেখতে পেলাম। আচ্ছা, আমি আকাশকে ডেকে আনছি, তুমি ওকে সবটা বলো। ইরা রুমে এসে আকাশকে নিয়ে নিচে নামে। নিচে এসে কথা বলতে থাকে। কথা বলার সময় একটা পর্যায়ে, আমি বুঝতে পেরেছি কেন হচ্ছে এমনটা। কি কারণে? আসলে প্রজেক্ট তো আমরা পেয়েছি, এর বাহিরে রাজীব চৌধুরী তো সবাইকে হুমকি দিয়ে ফেলেছে এতক্ষণে যে আপনার সাথে যেন কেউ কাজ না করে। আমি এই বিষয়ে জাফরের সাথে কথাও বলেছি, ও আমাকে কোনো সাহায্য করবে না বলে দিয়েছে। সেটা আমি জানি। এই প্রজেক্ট আপনি পেয়েছেন, সেজন্য বাকিদের ভয় দেখিয়ে ওরা আপনার কোম্পানি থেকে দূরে সরিয়ে নিতে চাইবে, সেজন্য ওরা এরকম করতেছে। এখন তাহলে উপায় কি? আমি একটা নাম্বার দিচ্ছি, আপনি কাল এই ঠিকানায় যাবেন আর এই কার্ডটা ওনাদের দেখাবেন, আর এই নাম্বারে কল দিয়ে ওনার সাথে সরাসরি দেখা করবেন, তাহলে আপনার কাজ হয়ে যাবে। কিন্তু ইনি কে? এত কিছু আপনাকে ভাবতে হবে না, যা বলেছি শুধু ওই হিসেবে কাজ করলেই হবে। তা কাজ হবে তো? চাইলে তুমিও যেতে পারো। আমি তো কিছুই চিনি না, তাছাড়া ওখানে কে থাকবে না থাকবে, যদি ওরা আবার আমাকে পছন্দ করে বসে তখন কি হবে? ওরা কেউই তোমার দিকে তাকাবে না। কি বলো, ওরা কি অন্ধ নাকি? অন্ধ হতে যাবে কেন? তাহলে এত কথা না বলে তুমিও চলো আমাদের সাথে। ঠিক আছে, চলো তাহলে। এরপর ওরা তো যে যার মতো ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ওরা বেরিয়ে পড়বে। তখন ইরা আর রফিক চৌধুরী বাড়ির ভেতরে হেলিকপ্টার দেখে অবাক হয়। কি ব্যাপার, হেলিকপ্টার কেন? আমরা যেখানে যাব সেখানে এই হেলিকপ্টার দিয়েই যেতে হবে। কেন, গাড়ি কি যায় না ওখানে? পানির উপর দিয়ে তুমি গাড়ি নিবে কি করে? ঠিক আছে, চলো এখন। এরপর ওনারা তিনজন হেলিকপ্টারে এসে বসে পড়ে, কিন্তু পাইলট নেই। সেজন্য পাইলটের জায়গায় আকাশ এসে বসে। এখানে সিট কি কম হয়ে যাচ্ছে নাকি যে তুমি পাইলটের জায়গায় বসেছো? পাইলট তো নেই, সেজন্য এটা তো আমাকেই চালাতেই হবে। তাছাড়া পাইলট এটা এখানে রেখে চলে গেছে। তুমি যদি চুপচাপ থাকো তাহলে আমরা যেতে পারবো। তুমি সত্যিই পারো তো ওড়াতে? দেখো আবার মেরে ফেলো না। আর একটা ফালতু কথা বললে সমুদ্রের মাঝখানে এনে ফেলে দিব পানিতে। না থাক, আমি চুপ করছি। এরপর ওদের নিয়ে চলে আসতে যাবে। এরা তো চারিদিকে তাকিয়ে আছে, সেখানে শুধু পানি আর পানি দেখতে পায়। চারিদিকে তো শুধু পানি, আমরা নামবো কোথায়? আমার মাথায় এসে নামো। ওই যে দূরে একটা আইল্যান্ড দেখতে পাচ্ছ, আমরা ওখানে নামতো। এইদিকে ওরা কাছাকাছি আসলে কেউ একজন ওদের দিকে মিসাইল তাক করে। সেজন্য আকাশ নিজের পরিচয় দিলে ওরা মিসাইল অফ করে, দরজা খুলে দেয়। এরপর ওরা ভিতরে হেলিকপ্টার ল্যান্ড করে। এরপর এক এক করে নামে। এইদিকে ইরা তো হেলিকপ্টার থেকে নেমে অবাক হয়ে যায়, কেননা এত সুন্দর বাড়ি ইরা তো এর আগে কখনো দেখেনি। সেজন্য অবাক হয়ে তাকিয়ে থাকে। এখনই এত অবাক হলে ভিতরে এসে তো আরো অবাক হবে। এখানে থাকে কে? কে আর থাকবে, আমি থাকি এখানে। মজা করো না তো, এত সিকিউরিটি কেন এখানে? এখানে যেন কেউ এসে হামলা না করতে পারে। তাছাড়া বাকিটা পরে জানতে পারবে। এখন চলো ভিতরে যাই, আর যার সাথে কথা বলতে এসেছি তার সাথে কথা বলে নেই। হ্যাঁ চলো তাহলে। ভেতরে এসে এরা অনেকগুলো সিকিউরিটি দেখতে পায়। তার উপর বাড়ির ভেতরের দৃশ্য থেকে ইরা তো আরো বেশি অবাক হয়। সেজন্য ওরা বারান্দায় চলে আসে। এটা তো দেখে বাড়ি মনে হচ্ছে না। কেন, কোনো কিছুর কমতি আছে নাকি? একেবারে সবকিছু পারফেক্ট, শুধু কিছু ফুল থাকলে সুন্দর হতো। কোন দিকটাই লাগবো ফুল গাছ? আশ্চর্য, তুমি কেন লাগাতে যাবে? যার বাড়ি তারই যদি পছন্দ না হয় তাহলে তো আর মানে জেনে কি হবে শুনি? তোমাকে এত কিছু ভাবতে হবে না,
তুমি শুধু এটা বলো কোন দিকটায় ফুল গাছ লাগাবো? এই যে এদিকটায় কিছু বড় বড় ফুল গাছ লাগাবে, আর এদিকে ছোট ছোট। তা গাছ বড় দেখে লাগাবো নাকি ফুল বড় দেখে? ফুল বড় দেখে। তা আমরা যার সাথে দেখা করতে এসেছি উনি কোথায়? ওনাকে তো দেখছি না। এই যে ওনার কথা বলেছি। কিন্তু উনি নিজেই তো দেখতে একদম সিকিউরিটির পোশাক পরা। তাতে কি, আমাদের যে কাজটা দরকার সে কাজ হয়ে গেলেই বাঁচি। এটা অবশ্য ঠিক কথা। তাহলে কথা বলো ওনার সাথে। জি বলতেছি। আকাশ তো ওনার সাথে কথা বলতে থাকে। কথা বলতে বলতে কি কি করতে হবে তা ওনাদের বোঝাইতে থাকে, কিন্তু আকাশ কি সব বলছে তা ইরা আর ওর বাবা বুঝতে পারছে না, কেননা অন্য এক ধরনের ভাষায় ওরা কথা বলছিল। আজকে তাহলে উঠি, তোমাদের যেভাবে বলেছি আমি সেইভাবে করলেই হবে। জি তেমনটাই হবে। আব্বু আর ইরা কাজ হয়ে গেছে, চলুন আমরা এবার ফিরে যাই। আর কোনো সমস্যা হবে না। আশা তো করা যায়। আচ্ছা এখন চলেন। ওনারা চলে আসে। এই দিকে অভি আর জাফর দেখা করতে আসে রিয়াজের সাথে। রিয়াজ অভিকে দেখে উত্তেজিত হয়ে যায়। তুই এখানে কেন? তোকে ভেতরে ঢোকার অনুমতি দিয়েছে কে? আমি দিয়েছি অনুমতি। আব্বু তুমি কেন দিয়েছো অনুমতি? তুই আগে অভির সাথে কথা বল, তাহলে বুঝতে পারবি। তুমি যখন বলছো তখন ঠিক আছে। তোমরা তাহলে কথা বলো, আমরা বাইরে যাচ্ছি। এবার বল কি জন্য এসেছিস? এসেছি তোমার সাথে বন্ধুত্ব করার জন্য। আমার সাথে বন্ধুত্ব? কিন্তু তাও এই সময়ে? ব্যাপারটা কি? ব্যাপার তো অনেক কিছু আছে। কিরকম শুনি? অভি সবটা বলতে থাকে। সবটা শোনার পরে রিয়াজ কিছুটা বুঝতে পারে। ও তাহলে এই ব্যাপার। এইগুলো ঠিক আছে, হয়ে যাবে কাজ। তবে একটা শর্ত আছে। কি সত্য? ইরার সাথে প্রথম 7 দিন আমি কাটাবো, এরপর বাকি সময়টা তুমি। রাজি থাকলে বলো। তুমি যা ভাবছো তা তুমি নিজেও আগেও পাচ্ছ না। মানে ঠিক বুঝলাম না। মানে হলো আকাশের সাথে ইরার বিয়ে হয়েছে কয়েকদিন হলো, সেজন্য তুমি যা ভেবে ওকে আনতে চেয়েছো সেটা আর হচ্ছে না। কার সাথে বিয়ে হলো আর কি করে? যে তোমাকে গুলি করেছে তার সাথে হয়েছে, আর বিয়ে হয়েছে কয়েকদিন হলো মাত্র। তাতেও কোনো সমস্যা নেই। তাহলে আমরা ব্যাপারটা কোনো দিক দিয়ে শুরু করব। আপাতত আমরা ইরার বাবার সাথে বিজনেস ডিল করছি না, তার উপর ওনার সাথে যারা যারা কাজ করে তাদের আস্তে আস্তে আমরা সরিয়ে দিচ্ছি, কাউকে ডলার দিয়ে আবার কাউকে হুমকি আর ডলার দূরে দিয়ে। এক কথায় যাকে যেভাবে বুঝাতে পেরেছো তাকে সেভাবে বুঝাচ্ছ। একদম ঠিক কথা। তা এখন আমরা কি করব? আপাতত তোমাদেরও কিছু লোক আছে, ওদের বলো রফিকের সাথে সব কিছু শেষ করে দিতে, এতে করে ওরা আরও ভেঙে পড়বে। তখন আমরা ইরার বিনিময়ে ওনাকে অফার দিব যে উনি যদি ইরাকে আমাদের হাতে তুলে দেয় তাহলে ওনার সব কিছু আগের মতো করে দেব, যদি না তুলে দেয় তাহলে সব ধ্বংস হয়ে যেতে থাকবে। ঠিক আছে, আমি আব্বুর সাথে কথা বলে বাকিদের বলে দিব। আজকে তাহলে চলে আমি। ঠিক আছে। এইদিকে অভি তো চলে আসে ওনার ওখান থেকে। এই দিকে রফিক চৌধুরীর কাছ থেকে সবাই আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। এতে উনি মোটামুটি অনেকটা ভেঙে পড়ে। কি করবো আকাশ, কোনো কিছুই তো মাথায় ঢুকছে না। কি হয়েছে আবার নতুন করে? জাফর আর রাজীবের কিছু লোক ছিল আমার বিজনেসের মধ্যে, কিন্তু ওরা আজকে জানিয়ে দিল আমার সাথে কাজ করবে না। এখন আমি কি করব সেটাই ভেবে পাচ্ছি না। আমি আপাতত লোকের ব্যবস্থা করে দিচ্ছি, এই কয়েকদিন কাজ করতে থাকবে, ততদিন আমি ওদের দেখে নিব। কি করবে বলো? ওরা তো নিজেরাই ভয় পেয়েছে, সেই জন্য চাইলেও আমার সাথে ওরা কাজ করে না। বুঝতে পেরেছি, আমি কাল লোকের ব্যবস্থা করতেছি, বাকিটা ওরাই করে নিবে। ঠিক আছে, তাহলেই তো ভালোই হয়। এইদিকে আকাশ সবটা দেখতে থাকে, কিভাবে কি করতে হবে না হবে সবটা বুঝিয়ে নিতে থাকে। তারপর কিছু লোককে সবটা বুঝিয়ে দেয়, ওরাও সে অনুযায়ী কাজ করা শুরু করে। 3 দিন পরে। আকাশ তোমার সাথে কিছু কথা আছে আমার। কি কথা? 1 মাস পরেই তো আমাদের পরীক্ষা। আমি তো ভুলেই গিয়েছিলাম। তা এখন তো মনে পড়লো, সেই জন্যই তুমি আজকে থেকে অফিসে আর যাবে না। একসাথে তুমি পরীক্ষা শেষ করে তারপর যাবে। ততদিনে এই প্রজেক্ট একা একা যে কখনো সামলাতে পারবে না। অবশ্যই পারবে। তাহলে যখন তোমার প্রয়োজন পড়বে তখন তুমি এসে কাজটা করে দিবে। এটা না হয় করে দিলাম, কিন্তু রিয়াজ আর অভি যদি পরীক্ষার সময়ে কোনো ক্ষতি করার চেষ্টা করে? তুমি তো আছো ওদের মারার জন্য। আমি কি একা পারবো?
অবশ্যই পারবে, তাছাড়া আমাদেরও তো সিকিউরিটি আছে, ওরা তো মোকাবেলা করতে পারবে না। তাছাড়া যদি সিকিউরিটি কম হয়ে যায় তাহলে আমরা আরো কিছু সিকিউরিটি ভাড়া করে নেব। তোমার মাথায় তো দেখি অনেক বুদ্ধি, তা এত বুদ্ধি নিয়ে ঘুমাও কিভাবে? আমার মাথায় তো ছোট কাল থেকেই বুদ্ধি অনেক। তা তুমি এত লেট করে হলেও বুঝতে পারলে তো? তুমি কি জানো না, পরীক্ষার সময়ে সিকিউরিটি শুধুমাত্র গেটের বাইরে থাকবে, ওরা কোনোভাবেই ভিতরে আসতে পারবে না। সেজন্য তখন তো আমরা একা হয়ে যাব। তাই তো, আমরা তো মাত্র 2 জন। আর ওরা হচ্ছে রকি, রনি, অভি, রিয়াজ, রিমু, রিয়া, এই নিয়ে ওরা 6 জন। তবে রিয়াজের তো পরীক্ষা নেই, সেজন্যই ও তো ভেতরে আসতে পারবে না। কিন্তু গেটে থাকবে ওরা। তাহলে তো এখন কোনো না কোনো উপায় খুঁজে বের করতে হবে। তো লাগবেই, আর তোমাকে তা নিয়ে চিন্তা করতে হবে না। আমি সিকিউরিটি ঠিক করে ফেলেছি, ওরা কালকেই চলে আসবে। তার সাথে আমাদের পুরোপুরি ওরা সিকিউরিটি দিবে। যাক, তাহলে তো ভালোই। অনেক ভালো। এখন তাহলে পড়াশোনা শুরু করে দাও। চলো তাহলে দুজনে একসাথে পড়তে থাকি। ওরা তো পড়তে চলে যায়। 1 মাস পরে ওদের পরীক্ষা শুরু হতে থাকে। এই দিকে আকাশের কথা মতো 30 জন সিকিউরিটি আনা হয়, যাদের হাতে হয়েছে সবচেয়ে দামি অস্ত্র। এক একটা অস্ত্র দেখলে যে কেউ ভয় পাবে। এইদিকে 50 জন সিকিউরিটি নিয়ে এরা আকাশ বের হয় পরীক্ষা দেওয়ার জন্য। ওদের সাথে 6টা গাড়ি বের হলো। অন্যদিকে অভি আর রিয়াজ মিলে প্রায় 90 জন সিকিউরিটি নিয়ে বের হয় রাস্তার মধ্যে। আচ্ছা, আমি তো ভেতরে যেতে পারবো না, তাহলে আমি কি আকাশকে সাহায্য করব কি করে? ভিতরে তো আমি আছি, আর এরাও আছে। তাছাড়া বাইরে তো তুমি নিজেও আছো। কোনো কিছু হলে ওদের বের হতে দিও না। তুমি কোনো চিন্তা করো না, আমি তো ওদের কোনোভাবে বাইরে যেতে দিব না। তুমি শুধু ভেতরের দিকটা দেখো। চিন্তা করো না, আমি সামলে নেব ভেতরের দিকটা। চলো তাহলে আমরা যেতে থাকি। এরপর ওরা যে যার মতো করে কথা বলতে থাকে। ওরা 6 জন নিজেদের প্ল্যান বলতে থাকে, কিভাবে কি করবে, কোন দিক দিয়ে কিভাবে কি করতে পারবে, সবটা প্ল্যান করে রাখে। একে একে ওরা চলে আসে ভার্সিটিতে। এইদিকে আকাশ এখনো ভার্সিটিতে এসে পৌঁছায়নি, সেজন্য আমি তাহলে ওদের নিয়ে ভিতরে যাচ্ছি। ভিতরের সব দায়িত্ব আমার, আর এখানকার দায়িত্বগুলো তুমি বুঝে নাও। এই বলে বলে ওরা তো ভেতরে চলে যায়। এইদিকে আকাশ সবটা জানতে পারে, কেননা ওখানে আকাশ আগে থেকেই লোক রেখেছিল যে কিনা সব কথা আকাশকে জানালো। এইদিকে রিয়াজ তো প্রস্তুতি নিল। এইদিকে ভার্সিটির সামনে একে একে 6টা গাড়ি থামলো। গাড়ির ভেতরে থাকা সিকিউরিটিগুলোকে দেখে কিছুটা অবাক হয় ওরা, কেননা সিকিউরিটি এদের আগেও কোথায় যেন দেখেছিল রিয়াজ, কিন্তু ওরা এখানে কেন তা দেখে রিয়াজ অবাক হয়। কি ব্যাপার, এই সিকিউরিটিগুলো এখানে কি করে? চিনি তো আমি, ওরা তো একে সিকিউরিটির মতো লাগছে, তার উপর ওনার লোগোও আছে, কিন্তু এই সিকিউরিটিগুলো এখানে কেন তা ভাবছি আমি। সেজন্য কাউকে নামার প্রয়োজন নেই, দেখি কি হয়। এরপর আকাশের সাথে থাকা সিকিউরিটিগুলো নামতে থাকে এক এক করে। ওরা পুরো জায়গায় ছড়িয়ে পড়ে, সবটা ঠিক আছে কি না তা জানার জন্য একটু পরে। স্যার, সবটা ঠিক আছে, আপনি এবার নামতে পারেন। তোমরা সাবধানে থাকিও, কেননা ওদেরও সিকিউরিটি আছে। ওরা যদি তোমাদের উপরে হামলা করে বসে, তোমরাও কিন্তু পাল্টা গুলি করবে। এরপর কি হয় না হয় তা আমি পরে দেখে নিব। ঠিক আছে স্যার, কিন্তু ভিতরে যদি ওরা কিছু করতে চায়? 3-4 জন স্নাইপারকে তো কাজে লাগিয়ে দিয়েছি, ওরা তো আমাদের উপরে নজর রাখবেই। ওরা শুধু আমার ইশারা অনুযায়ী কাজ করবে। তুমি না হয় সবটা বুঝে নিলে, কিন্তু আমি কি করব? তুমি আর আমি তো একই রুমে পরীক্ষা দিব, সেজন্য তোমার চিন্তা করতে হবে না। তুমি কি করে এত কিছু জানো? বললাম না, সব প্রশ্নের উত্তর তোমাকে জানতে হবে না। এখন চলো ভিতরে যাই। এইদিকে রিয়াজ তো অবাক হয়ে যায়, কেননা একে সিকিউরিটিগুলো আকাশের সাথে কি করে এটাই রিয়াজ ভাবতে থাকে। ভাবছি তোমরা কি ওদের সাথে পারবে। আচ্ছা, এখন চুপ থাকো, অভি দেখি কিছু করতে পারে কিনা। যদি কোনো কিছু ইশারা করে তাহলে দেখা যাবে। এরপর আকাশ আর ইরা ভেতরে এসে পরীক্ষা দিতে থাকে। এইদিকে ওরা সবাই একই রুমে পড়েছে, সেই জন্য ইরা অনেকটা ভয় পেয়ে আছে। তাও আকাশ ইরাকে সাহস জোগাতে থাকে। 4 ঘন্টা পরে ওদের পরীক্ষা শেষ হলো। এইদিকে অভির প্ল্যান মতো রিয়া আর রিমুর
ইরার কাছে আসে, ওদের দেখে। এ কি তোরা এখানে? কেন রে, আমরা কি আসতে পারি না? এতক্ষণ ধরে কোনো কথাই বলি না, পরীক্ষা শেষ হলো আর এখনই কথা বলার জন্য চলে এলি? ব্যাপারটা কি বলতো? ওই সময় তো স্যার ছিল পাশে, সেজন্য চাইলেও কথা বলতে পারিনি। সেটা অবশ্যই ঠিক বলেছিস। তা এখন কি দরকার? আমি, তুই, রিমু আমরা ওয়াশরুম থেকে ঘুরে আসি। তোদের যাওয়ার হলে তোরা যে ঘুরে আয়, তোরা সেখানে আমাকে কেন টানছিস? আমরা না তোর বান্ধবী, আমাদের সাথে আসলে কি হয়? দাঁড়া, আমি আকাশকে বলে দেখি, ও যদি যেতে দেয় তাহলে যাবো। বুঝলাম না, তোর বয়ফ্রেন্ডের অনুমতি নিয়ে এখন তুই ওয়াশরুমেও যাবি? দেবো অনুমতি, এতে তোর কোনো সমস্যা? ঠিক আছে, কথা বলে আয়। এরপর ইরা চলে আসে আকাশের কাছে, এসে কথা বলে। আকাশ ওদের চাল ঠিকই বুঝতে পারে, সেজন্য তুমি তো বুঝতেই পারছো ওরা তোমাকে ওয়াশরুমে কেন নিতে চাইছে। এখন আমি কি করব? তুমি যাও, তবে আমি তোমার পিছনেই থাকবো। লেডিস ওয়াশরুমে তুমি আসবে কি করে? আমি বাহিরে থাকবো, তুমি একটা কাজ করো, মোবাইলে কল দাও। ভিতরে কি হচ্ছে না হচ্ছে তা আমি এখান থেকে শুনতে পাবো। আমার ভয় করছে অনেক। ভয় পেও না, আমি তো আছি তোমার পাশে, কোনো ক্ষতি আমি তোমার হতে দিব না। আচ্ছা যাই তাহলে আমি। ইরা ওদের সাথে ওয়াশরুমে আসে। এখানে কি হচ্ছে না হচ্ছে সবটা মোবাইলে শুনতে থাকে। এই দিকে আকাশের ইরার কণ্ঠ কেমন যেন লাগতেছে, সেজন্য তাড়াতাড়ি করে ভেতরে এসে দেখে রিয়া আর রিমু মিলে ইরাকে ধরে আছে। তা দেখে ইরার কি হয়েছে? এই কথাটা শুনে রিয়া আর রিমু অবাক হয়ে যায়, সাথে কিছুটা ভয় পায়, কেননা ওরা যা ভেবেছিল তা মনে হয় আর হবে না। কি ব্যাপার, আপনি কখন এলেন, তাও লেডিস টয়লেটে? তোমরা অনেকক্ষণ হয়ে গেছে ফিরছো না বলে আমি চলে আসলাম। তা ইরার কি হয়েছে? আর কি হয়েছে তা তো জানি না, আসলে আমরা যখন এখানে আসি তার কিছুক্ষণ পরে ইরা হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেলে। তাহলে তোমরা আমাকে খবর কেন দাওনি? এই যে সেজন্য তো আমরা ওকে ধরে বের করতেছি, ভেবেছিলাম আপনার কাছে এনে দিব, কিন্তু এখন তো দেখি আপনি নিজেই এখানে চলে এসেছেন। তা কত ডলারের বিনিময়ে এইসব করতেছো? মানে কি, কত ডলার? এই যে অভি আর রিয়াজের কাছ থেকে কত ডলার নিয়েছো এই কাজটা করার জন্য? আমরা তো কোনো ডলার নেইনি। তাহলে ডলার ছাড়াই এরকম একটা কাজ করতে বসলে? যাক ভালো, তাহলে তোমরা যখন স্বীকার করবে না তখন আমাকেই তো কিছু একটা করতে হবে। কি করবেন? আকাশ এরপর ইশারা করলে ওদের দুজনের উপরে ঘুমের ইঞ্জেকশন মারা হয়। এতে ওরা দুজনে জ্ঞান হারিয়ে ফেলে আর ওদের মোবাইল দুটো অফ করে রাখা হয়। এরপর ওদের লুকিয়ে বের করে আকাশের কথা মতো ওদের একটা জায়গায় এনে রাখা হয়। এইদিকে অভি ওদের খুঁজতে থাকে, কোথাও দেখতে পায় না। তখনই দেখা হয় আকাশের সাথে। তুমি ইরাকে কোথাও দেখেছো? কই না তো, আমি তো উল্টে রিয়া আর রিমুকে খুঁজতেছি, কিন্তু ওদের কথা খুঁজে পাচ্ছি না। খুঁজে দেখো কোথায় আছে। সেটাই করতেছি। এইদিকে ওদের থেকে লুকিয়ে আকাশ আগের ইরাকে হসপিটালে না পাঠিয়ে ইরাকে সব বাসায় ওর বাসায় পাঠিয়ে দেয় সিকিউরিটির মাধ্যমে। আর রিয়া আর রিমুকে একটা আন্ডারগ্রাউন্ডে আটকে রাখা হয়। এই দিকে রিয়া আর রিমুকে তো খুঁজে পাচ্ছি না। কোথায় গেছে ওরা? খুঁজে দেখো ভালো করে। আমি ভিতরে পুরোটা খুঁজেছি, ওদের ওয়াশরুমে থাকার কথা, কিন্তু এখানে নেই। আচ্ছা, ওরা দুজনে আমাদের সাথে বেইমানি করলো না তো? আমার তো তা মনে হচ্ছে না। তাহলে ওরা গেল কোথায়? আচ্ছা, ওদের কোনো বিপদ হলো না তো? ওদের বিপদ হবে কি করে? আচ্ছা, আমি লোক পাঠাচ্ছি। এরপর অভি কিছু লোক পাঠায়, ওরা সহ খুঁজতে থাকে, কিন্তু তাও কোনোভাবে খুঁজে পায় না। ওদের তো খুঁজে পেলাম না, আর না ইরাকে পেলাম। হতে পারে ওরা ইরাকে কোন জায়গায় লুকিয়ে রেখেছে। আচ্ছা যাই হোক, ওরা সময় হলে যোগাযোগ করে নেবে। এখন চলো আমরা এখান থেকে যাই। ঠিক আছে চলো। ওরা তো এখান থেকে চলে যায়। এইদিকে আকাশ ওখান থেকে বের হয়ে চলে আসে বাসায়। বিকালের দিকে ইরার জ্ঞান ফিরে আকাশকে দেখা মাত্রই অবাক হয়। এ কি, আমি কোথায়? তুমি যেখানে আছো ঠিক আছে। তুমি যখন পাশে আছো তখন আর ভয় নেই আমার। কি থেকে কি হলো আমি তো কিছু বুঝতে পারছি না। তোমাকে কিছু বুঝতে হবে না, তবে একটা কথা, তুমি যে আমার সাথে আছো তা যেন বাকিরা না জানতে পারে। জানতে পেলে কি করবে? এরপর ইরাকে সবটা বুঝিয়ে বলতে থাকে। সবটা শোনার পরে ঠিক আছে,
তুমি যা বলেছো তাই হবে, কিন্তু আমি পরীক্ষা দিব কি করে? পরীক্ষা তো হবে আরও 7 দিন পরে, ততদিনে একটা ব্যবস্থা আমি করে নিব। তুমি তাহলে এখন ফ্রেশ হয়ে খাবার খেয়ে নাও, আমি ততক্ষণে কিছু কাজ করে আসি। কোথায় যাবে তুমি, তাও এই সন্ধ্যার দিকে? কিছু কাজ আছে, কাজটা আমি শেষ করে আসি, ততক্ষণ তুমি এখানে থাকো। ঠিক আছে, সাবধানে থেকো আর তাড়াতাড়ি ফিরে এসো। ঠিক আছে, যাই তাহলে। এরপর ওখান থেকে বের হয়ে চলে আসে অভির কাছে। অভির কাছে কেন এসেছে তা আপনারা একটু পর অপেক্ষা করুন, জানতে পারবেন। তাহলে অভি তো আকাশকে দেখে অবাক হয়। এ কি, তুই এখানে? তোর সাহস তো কম না? আমার সাহস একটু বরাবরই বেশি। কয়েক মাস আগেও তো তুই $1 খরচ করার মতো সামর্থ্য ছিল না, এখন এরাকে বিয়ে করে তো ভালোই ক্ষমতা দেখাচ্ছিস। ক্ষমতা যদি দেখাতাম তাহলে তুই আর তোর বাবা এখানে টিকে থাকতে পারতি না। ক্ষমতা আমাদেরও আছে, আর আমার সাথে এখন রিয়াজও আছে। সেজন্য তুই যাই করিস না কেন কোনোভাবেই আমার সাথে পারবি না। যদিও এই প্রজেক্ট তোদের লাভ হবে অনেক বেশি, কিন্তু যত যাই করিস না কেন তাও আমার বরাবর হতে পারবি না। তুই এতক্ষণ ধরে যার যার নাম বললি, তার যাদের পাওয়ারের বলে এতগুলো কথা বলেছিস, তারা যদি আমার আসল নামটা শুনে তাহলে এখানেই আমার পা ধরে মাফ চাইবে। ও তাই নাকি? তো তুই কে রে? কথাটা রিয়াজ ওপর থেকে নামতে নামতে বলল। রিয়াজ যে এখানে থাকবে তা স্বাভাবিক, কিন্তু এখন যে থাকবে তা বুঝতে পারেনি। এত বড় বড় কথা বলছিস, তুই কে রে? আমি যদি চাই ইরা আর পরিবারের যা কিছু আছে সবটা আমি 1 ঘন্টায় কিনে নিতে পারি, সেখানে তোর মতো ভিখারির কথা বাদই দিলাম। আরে রিয়াজ, কি দরকার ওর সাথে এত কথা বলার? তাছাড়া ও কেন এখানে এসেছে সেটা আগে শুনি। দরকার পড়লে $1-2 দিয়ে বিদায় করে দেবো। সেটাই করো, এমনিতে টেনশনে অবস্থা শেষ। রিয়া আর রিমুর জন্য অনেক টেনশন হচ্ছে, তাই না? এই কথাটা শুনে ওরা কিছুটা অবাক হয়, কেননা আকাশ ওদের ব্যাপারে বলতেছে, সেজন্য বেশি অবাক হয়। তুই কি করে বুঝলি? কারণ ওদের তো আমিই কিডন্যাপ করেছি। তোর সাহস হলো কি করে ওদের কিডন্যাপ করার? তোরা যে সাহসে কিডন্যাপ করেছিস আমিও সেই সাহসে করেছি। তাছাড়া তোদের যে কথাটা বলার জন্য এসেছি, আজকে থেকে তোদের আমি পথে বসাতে থাকবো আস্তে আস্তে। কোন ব্যাংকে কত ডলার ঋণ আছে তার সবই আমি জানি। তো ব্যাংক আমাদের কোনো কিছুই করবে না। মাত্র 1 মাস অপেক্ষা কর, তাহলে দেখবি কি হয়। তা 1 মাস পর্যন্ত তুই বেঁচে কি করে থাকবি? আমাকে মারার মতো অবস্থা তোদের হয়নি। চারদিকে এত এত সিকিউরিটি, তারপরেও তোর কোনো ভয়ই লাগছে না। ব্যাপারটা অনেক ভালো লাগলো। তোর বাবাকে এই কাগজটা দিবি, তাহলে বাকিটা উনি নিজেই বুঝে নিবে। এটা কিসের কাগজ? ভিতরে পড়ে দেখতে হবে না, অভির বাবাকে দিবি, উনি যখন পড়বে তখন পড়ে নিস। আর হ্যাঁ, রিয়া আর রিমো যেখানে আছে ভালোই আছে, তোদের যেদিন পথে বসাতে পারবো সেদিনই আমি ওদের ছেড়ে দিব। কথাটা বলে চলে আসে ওখান থেকে। কিছুক্ষণ পর যখন অভির বাবা আসে ওনাকে, তখন কাগজটা দেয় অভি। কাগজ নিয়ে পড়তে থাকে। পড়া শেষ হলেই কাগজটা ওনার হাত থেকে পড়ে যায়। কি ছিল কাগজে? আমাদের মনে হয় এভাবে পথে বসতে হবে। কি হয়েছে বলবে তো? ব্যাংক থেকে যে ডলার আমরা লোন নিয়েছি সেগুলো আমাদের 1 মাসের ভিতরে দিতে বলেছে। যদি না দেই তাহলে আমাদের সব কিছু ওরা নিলামে উঠাবে। এসব কি বলছো তুমি বাবা? আমাদের কত $1 লোন আছে? আমাদের যত ডলার লোন আছে, আমরা যদি আমাদের সব কিছু বিক্রি করে দেই তবুও সে লোন পরিশোধ হবে না। কি বলছেন আঙ্কেল, এত লোন আপনাদের? হ্যাঁ, এতগুলো বছর ব্যাংকে ডলার খাইয়ে সবটা ধামাচাপা দিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে এই ডলারের রহস্য বের করলো কে? যে করেছে তা জেনে আর কি করবেন? এখন লোন পরিশোধ করার ব্যবস্থা করেন। আমি তাহলে চলি এখন। রিয়াজ তো চলে আসে। এইদিকে অভি আর ওর বাবা এই নিয়ে সাহায্য চাইতে জাফরের কাছে আসে পরের দিন। অভি আর ওর বাবা বসে আছে জাফরের সাথে কথা বলার জন্য। জাফর চৌধুরী আসার পরে রাজীব চৌধুরীকে সবটা বলতে থাকে। দেখুন, আপনাদের যা কিছু আছে তা এই মুহূর্তে আমি যে কিনে নিব এতগুলো ডলার আমার হাতে নেই। তাছাড়া আমাদের সম্পত্তির থেকে লোনের পরিমাণ অনেক বেশি। এখন তুমি যদি আমাদের সাহায্য না করো তাহলে আমরা যে পথে বসবো। এতে আমি কি করব? আমার তো কিছু করার নেই। তোমাকে সাহায্য করতে গিয়ে আমি নিজে তো আর পথের ফকির হতে পারবো না। এইদিকে অভি ও অনেক আকুতি মিনতি করে, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। রাজীব চৌধুরী ওদের বাসা থেকে বের করে দিয়েছে।
ওরা যখন বের হতে যাবে তখন কেউ একজন এসে সেম একটা কাগজ রিয়াজের হাতে দেয়। এটা কিসের কাগজ? আমাদের যে কাগজটা দেওয়া হয়েছে এটা আর ওটা তো সেম। ব্যাংক থেকে কোনো নোটিশ আসেনি তো? তা তো খোলার পরে বুঝতে পারবো। খুলে দেখ তো কি লেখা আছে এখানে। রিয়াজ খুলে পড়তে থাকে আর ওদেরও সেম ভাবে একটা নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে ওদেরও সেম অনেকগুলো লোন করা আছে। যাক বাবা, যতটুকু লোন আছে তা আমি পরিশোধ করে দিতে পারবো। সত্যি বলছো আব্বু? তবে একটা সমস্যা। কি সমস্যা আব্বু? আমরা লোন তো পরিশোধ করব, কিন্তু আমাদের সব খরচ দিয়ে এই বাড়ি থাকবে। কি বলছো? তাহলে আমরা তো গরিব হয়ে গেলাম। আমি তো এটাই বুঝতেছি না, কে সে ব্যক্তি যে কিনা আমার এই লোন এর ব্যাপারটা এভাবে হাইকোর্টের মধ্যে নোটিশ করে আমাকে পাঠায়। এটা ওই ছেলেটার কাজ। কোন ছেলেটা? ইরার বাবার কোম্পানিতে যে ছেলেটা আছে, আকাশ, এটা ওরই কাজ। কেননা অভিদের লোনের ব্যাপারে যে কাগজ এসেছে এটা ওই এনেছে, আর আমি শিওর এই কাগজটা ওই দিয়েছে। এখন ওই ব্যাপারের কথা না বলে লোন পরিশোধ করার ব্যাপারে মনোযোগ দাও। এইদিকে অভি আর ওর বাবা চলে যায় আর ওদের এই লোনের ব্যাপারে এখন সবাই জেনে গেছে। আর এই নিয়ে সবাই ওনাদের কোম্পানি থেকে সরে যেতে থাকে। তা নিয়ে ওরা চারজনই অনেক চিন্তিত। এইদিকে একটা গুড নিউজ আছে। সেটা কি আব্বু? জাফর আর রাজীব ওরা তো পথে বসে গেছে। কি করে হলো এটা? ওনাদের তো সম্পত্তি এত পরিমাণ যে চাইলেও শেষ হওয়ার নয়। তাছাড়া ওরা ব্যাংক থেকে অনেক লোন নিয়েছিল, আর সেই লোনের জন্যই এরকম হয়েছে। এখন ব্যাংক থেকে ওদের চাপ দিল, আর আর ওরা এখন সেজন্যই পথে বসে গেল। যাক, ভালোই হয়েছে, আমাকে ওদের পাওয়া অপূর্ণই রয়ে গেল। যাক, এতদিনে তোর উপর থেকে কালো ছায়া নামলো। এখনো কিন্তু কালো ছায়া নামেনি। তুমি কখন এলে? এই তো মাত্র এলাম। কি বলো? অভি আর ওর বাবা তো পথে বোঝার মতো অবস্থাই হয়ে গেছে। কিন্তু রাজীব আর রিয়াজ, ওনাদের কিন্তু আজও পথে বসতে হবে না। কেননা ওদের যা কিছু আছে সবটা দিয়ে ব্যাংকের লোন শোধ করার পরেও ওদের কাছে বাড়িটা থেকে যাবে। এতে করে ওদের তারপরও কিছুটা পাওয়ার তো থাকবেই। এখন তাহলে উপায় কি? উপায় তো বের করতে হবে। আমরা যে প্রজেক্ট পেয়েছি এটা যদি আমরা উঠাতে পারি তাহলে অনেক মুনাফা হবে আমাদের। তাছাড়া ওদের সাথে যারা এত বছর কাজ করেছে তাদের আমরা নিজেদের দিকে টেনে আনবো। কি তা করা কি ঠিক হবে? ওরা যদি আমাদের ধোকা দিয়ে বসে? আমরা তো ওদের সরাসরি আর কোম্পানিতে এনে রাখবো না। তাহলে রাখবে কোন কাজে? ওদের দিয়ে আমরা কাজ করাবো প্রজেক্টের। এতে ওরাও কিছু মুনাফা পাবে আর আমাদেরও কাজ এগোবে কিছুটা। কিন্তু ওরা কি আজও তাতে রাজি হবে? রাজি হওয়া ছাড়া ওদের কোনো উপায় তো রাখবো না আমি। ঠিক আছে, তোমার হাতে সবটা তুলে দিলাম, তুমি যেভাবে ইচ্ছে হয় চালাও। তাছাড়া কি কিছু কি বলবেন? বলতে তো চেয়েছিলাম, কিন্তু কিভাবে যে বলবো তাই ভাবছি। আপনি নির্দ্বিধায় বলতে পারেন। আমি কাল উকিলকে আসতে বলেছি। উকিলের কথা শুনে ইরার মন তো আনচান করে ওঠে। কেননা ইরা ভাবছে, আচ্ছা আব্বু, হঠাৎ করে উকিল কেন আনবে? আর আমার আর আকাশের ডিভোর্স করিয়ে দেবে না তো? নাকি অন্য কোনো কারণ? আল্লাহ, আমার আর আকাশের ডিভোর্স নিয়ে যেন আব্বু কোনো কথা না বলে উকিলের সাথে। তুমি রক্ষা করো আমাদের। কি হয়েছে ইরা? তুই ভাবে চুপ করে কি ভাবছিস? আচ্ছা, তুমি উকিল কেন আনবে? আমি আর কতদিন বাঁচবো বল? সেই জন্যই আমার যা কিছু আছে তা আমি তোদের দুজনের মাঝে সমান ভাগে ভাগ করে দেব। এটা তো ঠিক না। আব্বু, আকাশ তো ঠিকই বলেছে, এটা তো ঠিক না। তুমি কেন আমাদের নামে দিবে? বলে আমার এই সম্পত্তির ভাগ নিবে কে শুনি? তাই তুমি তোমার জন্য কিছুই রাখবে না? আরে পাগলি মেয়ে আমার, আমার জন্য রেখে কি করব? আমার সবই তো তোদের, সেই জন্য আমি কোনো কিছুই শুনতে চাই না। আমি যা বলেছি তাই হবে। ইরা আর আকাশ এই নিয়ে তেমন একটা কথা বলেনি। ওরা নিজেদের মতো করে চলে আসে রুমে। পরের দিন উকিল এসে কাগজপত্র সব ঠিক করে রাখে। তারপর ওদের সাইনগুলো নিয়ে সবটা ওদের বুঝিয়ে দেয়। ওখান থেকে বের হয়ে আকাশ ওই লোকগুলোর সাথে কথা বলে যারা এতদিন ধরে রাজীব আর জাফরের সাথে কাজ করে এসেছিল। ওদের সাথে সবটা কথা বলে ঠিক করে চলে আসে অফিসে আর সবটা জানায় ইরার বাবাকে। যাক, তাহলে নিশ্চিন্ত হওয়া গেল। তবে এখন আমাদের কিছুটা সাবধানে থাকতে হবে। আবার কেন সাবধানে থাকতে হবে? কারণ কোর্টের তারিখ অনুযায়ী ওদের হাতে আরও 15 দিন সময় আছে। সেজন্য এই 15 দিনে ওরা অনেক কিছু করে ফেলতে পারে।
আমি কি সিকিউরিটি আরও বাড়িয়ে দেবো বাসায়? তার প্রয়োজন হবে না, আমি যেসব সিকিউরিটি রেখেছি ওরাই যথেষ্ট। ঠিক আছে, তুমি তাহলে বাসায় যাও, ইরা বাসায় একা একা আছে। পর আকাশ তো চলে আসে, তবে বাসায় যাওয়ার পথে রিয়া আর রিমুকে ছেড়ে দেয়, তবে একটা শর্তে। কি শর্ত? এখান থেকে বের হওয়ার জন্য আমরা যে কোনো শর্ত রাজি আছি। তোমরা রিয়াজ আর অভির কাছে যাবে, ওদের কি কি প্ল্যান তা আমাকে জানাবে। তবে তার আগে একটা ইনজেকশন তোমাদের দিচ্ছি। কিসের ইনজেকশন? আগে ইনজেকশন দেই, তারপর বলতেছি। এরপর ইনজেকশন দেওয়ার পরে এটা হলো এক প্রকার ভাইরাসের ইনজেকশন। তবে ভয় নেই, এই ভাইরাস 5 দিন পর তোমাদের শরীরে আক্রমণ করা শুরু করবে। তোমরা ওদের প্ল্যান আমাকে জানাবে। যদি সত্যি তোমরা ওদের প্ল্যান আমাকে জানাও, আমি তোমাকে এটার অ্যান্টিডোট দিব, তাহলে তোমাদের কিছুই হবে না। সত্যি দিবে তো? আমি তোমাদের মতো বেইমান না, যদি মারার হতো তোমাদের অনেক আগেই আমি মেরে ফেলতাম। ঠিক আছে, তোমার কথা মতো আমরা কাজ করে দিব। এইদিকে ওরা ছাড়া পেয়ে রিয়াজ আর অভির সাথে যোগাযোগ করে, তবে ওদের মিথ্যে বলে কথা বলে, কেননা ওরা যদি সত্যিটা জানতে পারে তাহলে তো উল্টো ওদেরই মেরে ফেলবে। 3 দিন পরে রিয়া আর রিমু আসে আকাশের সাথে দেখা করার জন্য। এরা তো ওদের দেখে অবাক হয়ে যায়। কি তোরা এখানে? এসেছি আকাশের সাথে দেখা করতে, ওকে কিছু কথা বলার ছিল। কি কথা? রিয়া কিছু বলতে যাবে, ওখানে আকাশ চলে আসে। এসেই কিছু কি জানতে পেরেছো? হ্যাঁ, তাহলে বলে ফেলো। এরপর ওরা সবটা বলতে থাকে, সবটা শুনে ওদের অ্যান্টিডোট দিয়ে দেয়। সবেমাত্র একটা দিলাম, 2 দিন পর আরেকটা দিলেই কাজ শেষ। তোমরা এখন আসতে পারো। তবে ওরা যা প্ল্যান করেছে সেই প্ল্যানে তোমরা কিন্তু আসতে যেও না। আমি আসবো না? ঠিক আছে, যাও তাহলে। এই নাও দ্বিতীয় ডোজ, এটা ঠিক 2 দিন পরে লাগিয়ে নিও। ওদের যদি এই ব্যাপারে কিছু বলেছো তাহলে কিন্তু তোমাদের আর বাঁচতে দিব না। এইদিকে দিন যেতে থাকে। আজকে কোর্টের দেয়া তারিখ থেকে একটা দিন এখনো বাকি আছে। সেজন্য আকাশ ও ইরার বাবা যখন বাইরে যায় তখন অভি আর রিয়াজ এসে ইরাকে তুলে নিয়ে আসে। এই খবরটা আকাশ জানতো, সেজন্য ইরাকে আগে থেকেই সবটা বুঝিয়ে দিয়েছে। বাসা থেকে বের করার পরেই আকাশ সবটা বুঝতে পারে, কেননা সবটা ছিল ওর নিজেরই প্ল্যান। 1 ঘন্টা ধরে ওদের ফলো করতে থাকে। এরপর ওরা একটা নির্জন দ্বীপে এসে পৌঁছায়। এইদিকে ওরা ইরাকে এনে একটা রুমে রাখে। ওই জায়গায় রয়েছে সব সিকিউরিটি, যেন বাহিরের কেউ না আসতে পারে। একটু পরে আগে আমি খেলবো নাকি তুমি? আগেই তো কথা হয়েছে, আমি আগে খেলবো। এইদিকে ওরা দুজনে ইরার দিকে এগোতে থাকে, কিন্তু ইরা একটু ভয় পাচ্ছে না, সেই জন্য ওরা একটু বেশি অবাক হয়। তোর কি ভয় লাগছে না? ইরা কোনো কিছু না বলে মুখ থেকে মাস্কটা সরায়। আসলে এটা ইরা নয়, অন্য একটা মেয়ের মুখে ইরার মুখের মতো একটা মাস্ক বসানো হয়। তা দেখে ওরা অবাক হয়। এরপর মেয়েটি মোবাইল এগিয়ে দেয় ওদের দিকে। ওরা মোবাইল হাতে নিয়ে কি বলছিস তুই? আর এই মেয়েটা কে? আমি ইরার স্বামী। তোরা যাকে ইরা ভেবে তুলে এনেছিস, আমি ওকে তোদের জন্য এনেছি। আসলে ওই মেয়ে পরিচয় দিয়ে কাজ নেই তোদের। তোদের প্ল্যান আমি আগেই জানতে পেরেছি, সেজন্য আমি নিজে থেকে আগেই প্রস্তুতি নিয়েছি। এত বড় ধোকা! আর 5 মিনিট অপেক্ষা কর। 5 মিনিট পরে আকাশ ওর সিকিউরিটি নিয়ে আসে। এরপর একে একে যাকেই সামনে পাই তাকেই মারতে থাকে। ওদের মারতে মারতে ওই রুমে আসে, যে রুমে ওরা সবাই আছে। আকাশকে দেখে ওরা অবাক হয়। এই মেয়ে, তোমার কাজ শেষ, তুমি এখন যেতে পারো। আর এদের আমি দেখতেছি। তুই এখানে তো এসেছিস, কিন্তু বেঁচে তো ফিরতে পারবি না। কে মারবে আমাকে? কেন, আশেপাশে কি দেখতে পাচ্ছিস না আমার সিকিউরিটিগুলোকে? দেখতেছি। তবে এবার তুইও তাকিয়ে দেখতে থাক। এবার ওরা তাকিয়ে দেখে ওদের যত বডিগার্ড আছে সবার দিকে বন্দুক তাক করে রেখেছে। এতে তো ওরা বিচলিত হয়, আর বডিগার্ডগুলোকে দেখে ওরা তো আরো বেশি অবাক হয়, কেননা প্রতিটা বডিগার্ডের পোশাকে একে লেখা ছিল। একে বডিগার্ড এখানে কেন? এই একেটা আবার কে? উনি হচ্ছে এই শহরের সবচেয়ে ধনী ব্যক্তি। ওনার এত ক্ষমতা যে উনি আমার আর তোমাকে 4-5 বার কিনতে পারবে। তাহলে ওনার বডিগার্ডগুলো এখানে কেন? আমি নিজেও তো বুঝতেছি না। তোদের সবটা পরিষ্কার করে দিচ্ছি, আমি হচ্ছি একে। কথাটা শুনে বাকিরা তো অবাক হয়। এদিকে বাকিদের মধ্যে অনেকে মানতে পারছে না কিভাবে কি হলো এখানে,
কেননা যেখানে এতটাই গরিব ছিল আকাশ যে নিজের খাবার পর্যন্ত কিনে খাওয়ার মতো ডলার ওর কাছে ছিল না, সেখানে আজকে ওর এরকম অবস্থা হলো। তুই কিভাবে এত বড়লোক হলি? সেই প্রশ্নের উত্তর আমি তোদের দিতে বাধ্য নই। এখন আমি তোদের 4 জনকে মেরে ফেলবো। প্লিজ আমাদের মেরো না। তোদের বাঁচিয়ে রেখে কি লাভ বল? তোরা এক একটা ইরাকে নিয়ে যেভাবে বাজে চিন্তা করেছিস, সে হারে তোদের ক্ষমা তো কখনোই করা সম্ভব না। প্লিজ আমাকে মাফ করে দাও। তোদের জানে মারবো না, কিন্তু তোদের আমি পুলিশের হাতে তুলে দিব, আর তোদের যাবজ্জীবন কারাদণ্ডের ব্যবস্থা করব। এর থেকে তো মরে যায় অনেক ভালো। তোদের একসাথে না মেরে এভাবে তিলে তিলে মেরে ফেলবো। এরপর সিকিউরিটি দিয়ে ওদের জেলে পাঠিয়ে দেয়, আর ওখান থেকে আকাশ চলে আসে ইরার কাছে। আকাশকে এরকম অবস্থায় দেখে, কি ব্যাপার, এত চিন্তিত কেন? আর কোনো ভয় নেই, আমাদের আর কোনো শত্রু নেই বেঁচে। কেন অভি আর রিয়াজ? ওদের তো ঋণের দায়ে ধরে নিয়ে গেছে। যাক বাবা, বাঁচলাম। এইদিকে ওদের পরীক্ষা হতে থাকে। 1 মাস পর পরীক্ষা শেষ হয়। তারপর আকাশ ইরাকে নিয়ে চলে আসে, সাথে রফিক চৌধুরীও ছিল। ওনাদের নিয়ে সে বাড়িটাই এসেছে, যে বাড়িটায় ইরা আর ওর বাবাকে নিয়ে আকাশ আরও একবার এসেছিল। কিন্তু ইরার চোখে কাপড় বাঁধা ছিল বলে ইরা তো কোনো কিছুই দেখতে পাচ্ছে না। এবার ওনাদের ভেতর আনে, তারপর আকাশের রুমে এনে ইরার চোখের বাঁধন খুলে দেয়। এতে তো ইরা অবাক হয়ে জিজ্ঞেস করে, ওয়াও, এত কিউট কিউট ছবিগুলো এইখানে কেন? আর এটা কার বাসা? এটা আমারই বাসা, আর আমরা আজ থেকে এখানেই থাকবো। তোমার বাসা মানে? এরপর আকাশ ইরাকে সব সত্যি বলতে থাকে, আর সাথে একটা বই দেয়। এতে সবটা লেখা আছে। এরপর ইরা বাবা ও সবটা জানতে পারে, আর আকাশকে চিনতেও পারে, কেননা উনি ও আকাশের ছদ্মনাম শুনেছে অনেকবার, কিন্তু দেখা হয়নি। তাহলে তুমি কি সেই একে? শুধু একে না আব্বু, আর এই ইনস্টা মিলিয়নারি হচ্ছে আমার একমাত্র জামাই।